plumbing practitioners, fixtures and appliances, pipes and fittings, accessories and appliances, plumbing drawing list নিয়ে আমরা কথা বলবো, জেনারেল লোড ডিসকাশন, ডিটেল ইনস্টলেশন, ওয়াটার সাপ্লাই, স্যানিটারি ড্রেনেজ, পাইপিং লেআউট নিয়ে আমরা কথা বলবো, এবং বিএনবিসি এবং বইগুলো নিয়ে আমরা রেফারেন্স যে বইগুলো আপনাদের স্টাডি করতে দিব সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্ট আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। ওকে, ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে আজকে ইন্ট্রোডাকশন আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস নিয়ে আমরা কথা বলবো। তো প্লাম্বিং জিনিসটা কি, যদি আপনারা হচ্ছে, আমি এটা এখন স্লাইডটা একটু ডিটেন রাখি। হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে যে একজন বলতে পারবেন যে প্লাম্বিংটা আসলে কি, প্লাম্বিং এর সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়? আমার স্লাইডে যা আছে সেটা যদি আপনি পূর্বে জেনে থাকেন বলতে পারেন, সমস্যা নেই, বা আপনার নিজস্ব মতামত থেকে প্লাম্বিং বলতে কি বুঝেন আগে সেটা একটু বলুন। কেউ কি বলতে পারবেন একজন? প্লাম্বিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক যার মাধ্যমে আমরা এমন কোনো লেআউট স্থাপন করব যাতে করে আমরা যে কোনো ফ্লুইড কনভে করতে পারি। ফুড কনভে করতে পারি, সেটা যে কোনো ধরনের হতে পারে। হ্যাঁ, এটা আপনার সংজ্ঞাটা ঠিক আছে। তো এটা সংজ্ঞাটা আরো বিস্তৃতভাবে দেয়া যায়। তো প্লাম্বিং হচ্ছে যে একটা শব্দ, যেটা প্লাম্বিং এন্ড প্লাম্বার, হ্যাঁ, এটা ল্যাটিন একটা শব্দ, প্লাম্বাম থেকে আসছে, লিড। পূর্বে ফার্স্ট যখন প্লাম্বিংটা শুরু হয় তখন ওই লিড, সীসার পাইপ দিয়ে আর কি ওয়াটার সাপ্লাই হচ্ছে কানেকশন গুলো হইতো। তো সেখান থেকে আর কি ওই প্লাম্বাম থেকে আপনার হচ্ছে যারা কাজ করতো তাদের বলা হয়তো প্লাম্বার, এরপরে প্লাম্বিং, এই শব্দগুলো চলে আসছে আর কি। এটাকে একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে পিবি। আর এটা ডেফিনেশন বলতে গেলে যে প্লাম্বিং হচ্ছে একটা আর্ট হতে পারে, বা একটা বিজনেস, বা যে কোনো একটা কাজ যেটা ডিজাইন, ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স করা হয় কিসের, সেটা হলো পাইপস এর, ফিক্সার্স, ইকুইপমেন্ট এন্ড অ্যাক্সেসরিজ। যে অ্যাক্সেসরি বা ফিক্সার বা পাইপ যে ফ্লুইড কনভে করে, হ্যাঁ, সেই ফ্লুইড কনভে করে, সেই ফ্লুইড গুলো হতে পারে ওয়াটার, হতে পারে গ্যাস, হতে পারে বা ওয়াটার কনভিং ওয়েস্টও হতে পারে। হ্যাঁ, সেটা এই সিস্টেমটা আমাদের কোথায় লাগে, যে রিকোয়ার্ড ইন এ বিল্ডিং এন্ড ইটস প্রিমাইসেস। তো এটাই হচ্ছে প্লাম্বিং এর ডেফিনিশন। আর এছাড়া আরেকটু যদি ভাবে আমরা সুন্দর করে বলতে যাই, যে মানে ভিন্নভাবে বলতে গেলে প্লাম্বিং ইজ এ সাবজেক্ট কম্বিনেশন অফ আর্টস এন্ড সায়েন্স। হ্যাঁ, এটাকে আর্ট এবং সায়েন্সের সাথে কম্বিনেশন করা যায়। আর যদি ইফিসিয়েন্ট লেইং আউট অফ পাইপস এন্ড ইউজিং ডে ফিটিং ফিটিংস ইজ দ্য আর্ট অফ প্লাম্বিং। হ্যাঁ, যদি মানে ইফিসিয়েন্ট লেইং মানে ইফিসিয়েন্ট ভাবে আমরা পাইপিং ম্যাটেরিয়াল গুলো যদি লেইং করি, হ্যাঁ, আর হচ্ছে ডে ফিটিং ফিটিংস মানে একদম আদর্শ ফিটিং, যেগুলো মানে নির্দিষ্ট ফিটিং গুলো দরকার, সেই ফিটিং গুলো আমরা ইউজ করি। তো সেটাকে যখন সেটা এটা আমরা আর্ট হিসাবে ইউজ করতে পারবো, আর্ট হিসাবে আমরা বলতে পারবো। এবং সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট পাইপ, ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ এন্ড ইটস ইনস্টলেশন এন্ড মেইনটেনিং ইজ দ্য সায়েন্স। সায়েন্সটা হলো যে পাইপ সিলেকশন করা, যে আমরা কি ধরনের পাইপ দিব, কত টাকা পাইপ দিব, ইকুইপমেন্ট কি ইকুইপমেন্ট আমরা ইউজ করবো, মানে কি টাইপের গিজার ইউজ করতে পারি, কি টাইপের আমরা ওয়াশিং মেশিন ইউজ করতে পারি, হ্যাঁ, এই ইকুইপমেন্ট। তারপরে অ্যাক্সেসরিজ এন্ড ইটস ইনস্টলেশন, এবং এটার আপনার হচ্ছে ইনস্টলেশন করা এবং মেইনটেনেন্স করা, এটাকে আমরা সায়েন্স বলতে পারি আর কি। মানে এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় থাকে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে সাপ্লাইং অ্যাকসেপ্টেড কোয়ালিটি এন্ড অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ ওয়াটার। অ্যাকসেপ্টেড কোয়ালিটি, যে ওয়াটারটা আমরা হচ্ছে মানে যেটাকে বলে পোর্টেবল, গ্রহণযোগ্য ওয়াটার, যেটা মানুষ ব্যবহার করতে পারে। হ্যাঁ, এবং অ্যাডিকুয়েট কোয়ান্টিটি, এবং কোয়ান্টিটিটাকে আপনাকে এডুকেট হইতে হবে। এবং সেকেন্ড হচ্ছে ডিসপোজিং অফ ওয়েস্ট স্যানিটারিলি এন্ড কুইকলি। এবং এই ওয়াটারটা যখন ওয়েস্ট ওয়াটার হিসেবে তৈরি হবে, সেটাকে আবার স্যানিটারিলি ডিসপোজ করতে হবে। স্যানিটারিলি মানে কি, একদম মানে প্রপার ওয়েতে, যাতে কোনো আমাদের সিস্টেমের কোনো লস না হয়, এনভায়রনমেন্টের কোনো লস না হয়। হ্যাঁ, সিস্টেমেটিক ওয়েতে স্যানিটারিলি আমাদের ডিসপোজ করতে হবে, এবং কুইকলি, সেটা হতে হবে দ্রুত। ওকে,
তো এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন প্লাম্বিং এর উপর। আচ্ছা, এরপরে আসি প্লাম্বিং প্র্যাকটিস। তো আমি কিছু হচ্ছে এখানে অনেক কিছু তথ্য আপনাদের জানা, আবার কিছু তথ্য নতুন পাবেন যে একটা স্লাইড পরে চলে গেলেই। তো আমি শর্টলি বলে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা হচ্ছে ওই স্লাইড দিয়ে একটু স্টাডি করে নেবেন। তো এখানে আমাদের হচ্ছে যে ইউএসএ, আমাদের গ্লোবাল পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে ইউএসএ হচ্ছে মানে গডফাদার বলা যায় কি প্লাম্বিং এর। ওরাই এটা সম্পূর্ণ নিয়ে রিসার্চ বলেন, মানে শুরুটা ওদের হাত থেকেই হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওরা হচ্ছে ধরেন এই লিড ফ্রি প্লাম্বিং ফিটিংস এন্ড পাইপস, এটা ওরা খুবই হ্যাঁ ওয়ার্ডারলি এটা ওদের ম্যানার করে। তারপরে আপনার হচ্ছে ওদের হলো সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাক্ট আছে। হ্যাঁ, এরপরে ওদের অ্যান অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিটিং 246 আওয়ার্স অফ টেকনিক্যাল এডুকেশন। হ্যাঁ, ওদের কিন্তু 246 ঘন্টা টেকনিক্যাল এডুকেশন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 2000 hours of practical training আছে। এক্সপিরিয়েন্স প্লাম্বার ইজ দা ওয়ে টু বিকাম এ প্লাম্বার ইন দা ইউএস। সে যদি একজন প্লাম্বার হিসেবে এক্সপিরিয়েন্স প্লাম্বার হিসেবে সে নিজেকে হচ্ছে দাবি করতে চায়, তাহলে তাকে হচ্ছে 2000 hour একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, হ্যাঁ, ওয়ার্কিং উইথ অ্যান এক্সপিরিয়েন্স প্লাম্বার, মানে এটা মানে এক্সপিরিয়েন্স প্লাম্বারের সাথে কাজ করতে গেলে আপনাকে 2000 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে তারপরে কাজ করতে হবে। হ্যাঁ, এটা ইউএস এর রুলস। আর ওদের এরপরে হচ্ছে টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এ প্লাম্বার ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ এ লাইসেন্স ফর দ্য জব। ওদের একটা প্লাম্বার যদি কাজ করতে চায় ওই তাকে অবশ্যই লাইসেন্সধারী হতে হবে। মানে মানে আমাদের বাংলাদেশের মতো না যে কাজ জামিয়ে হচ্ছে নিয়ে নিচ্ছে, তা না। তাকে অনেকগুলো স্টেপ পার করে একজন প্লাম্বার নামে তাকে আহ, বলা হয় আর কি। There is also an examination to test technical know-how and understanding the plumbing course. তাদের কিন্তু একটা এক্সামিনেশনও থাকে যে সে প্লাম্বিং সম্পর্কে কতটুকু জানে এবং প্লাম্বিং এর যে কোড রেগুলেশন গুলো আছে সে কতটুকু সেটা জানে। আর এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন এএসপি, সেটা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ প্লাম্বিং ইঞ্জিনিয়ার্স। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় একটা প্লাম্বিং এর সোসাইটি। ওরাই সবগুলো রিসার্চ বলেন বলেন। ওদের রেগুলার দেখবেন ওদের ওয়েবসাইটে হচ্ছে এরকম ওয়ার্কশপ চলতেই থাকে, একটা একটা কিছু নিয়ে রিসার্চ করে আর হচ্ছে সেগুলোকে সার্ভে করে। ওকে, তারপরে আমি আমাদের পাশের কান্ট্রিতে আসি। পাশের কান্ট্রি বলতে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়াতে হচ্ছে কি যে আপনার ওখানে ওদের একটা ওয়ার্ল্ড প্লাম্বিং কাউন্সিল ওরা রিপোর্ট করে। সেখানে ওদের যে রেগুলার যে প্লাম্বিং এর যে আপগ্রেডেশন গুলো হয় বা সমস্যাগুলো সেগুলো ওরা ওইখানে রিপোর্ট করে। এবং অ্যাকর্ডিং টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান প্লাম্বিং অ্যাসোসিয়েশন আইপিএ, নো আর্কিটেকচার অর ইঞ্জিনিয়ারিং কোর্স অর স্টাডি ইন ইন্ডিয়া কান্ট্রি অফার্স এ ডিগ্রি অর ডিপ্লোমা। মানে এখানে এখনো তেমন কোনো প্লাম্বিং এর উপর কোনো ডিগ্রি বা হচ্ছে এরকম কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো ডিপ্লোমা বা ডিগ্রি নাই। তারপর হচ্ছে ওদের ওরা হচ্ছে প্র্যাকটিস করে ইউনিফর্ম প্লাম্বিং কোড ইন্ডিয়া, ওদের নিজস্ব ইউপিসি আছে ইন্ডিয়ান, সেটা ফলো করে। এন্ড প্লাম্বিং এডুকেশন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম পিইইপি ইন্ডিয়া, ওরা হচ্ছে অফার করে কি স্ট্রাকচার কোর্স অফ স্টাডি টু প্রডিউস প্লাম্বিং ডিজাইন ইঞ্জিনিয়ার্স, প্লাম্বিং কনস্ট্রাকশন ম্যানেজার আর সুপারভাইজার্স এন্ড প্লাম্বার্স। ওরা এই কোর্সটা হচ্ছে অফার করে যে প্লাম্বিং ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য, কনস্ট্রাকশন ম্যানেজার তৈরি করার জন্য বা সুপারভাইজার তৈরি করার জন্য। তো এখানে 17টা প্লাম্বার কলেজ আছে ইন্ডিয়াতে, 17টা কোর্স আছে এবং একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে যেখানে আপনার এই এডুকেশন গুলো করেন। তো মজার বিষয় হচ্ছে আমাদের মানে গর্বের বিষয় যেটা সেটা হলো যে আমাদের শ্রদ্ধেয় স্যার সৈয়দ আজিজুল হক স্যার, সবাই হয়তো চিনেন। তো ওনার যে একটা বই ছিল প্লাম্বিং প্র্যাকটিস, সেটা 2006 সালে সে লিখেছিল। সেই বইটা ইন্ডিয়াতে কিন্তু আপনার হচ্ছে কোর্সের সাথে ইনক্লুড করা হয়েছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু প্লাম্বিং নিয়ে কোনো মানে একাডেমিক কোনো কোর্স নাই। তো ইদানিং দেখতেছি কিছু ইউনিভার্সিটিতে এটা অ্যাড হয়েছে, এই বইটা পড়ানো শুরু করছে দেখতেছি। তো এটা খুবই ভালো লাগছে যে প্লাম্বিং নিয়ে আমাদের বাংলাদেশে একাডেমিকে এগুলো ইনক্লুডিং হয়েছে। তো আমরা কিন্তু এরকম কোন স্টাডি পাইনি, জাস্ট সামান্য কিছু বেসিক বেসিক জিনিসগুলো পাইছি। ওকে, এরপরে আসি আমাদের বাংলাদেশ প্লাম্বিং প্র্যাকটিস গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের বাংলাদেশের কি অবস্থা সেটা দেখি। এটা হচ্ছে ইন বাংলাদেশ প্লাম্বিং প্র্যাকটিস ওয়াজ এ গুড আনটিল দ্য মিড 1980s। 80 শতকের দিকে খুবই ভালো ছিল, তারপরে আস্তে আস্তে ডিগ্রেডেশন হয়। হ্যাঁ, আফটার দ্য মিড 1990s এটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়। হ্যাঁ, ওই যে তখন 80 শতকে আপনার হচ্ছে এই কাস্ট আয়রন পাইপ গুলা খুবই প্রচলন ছিল এবং সেটা দিয়ে খুবই মানে
আপনার প্লাম্বিং এর খুবই ইমপ্রুভমেন্ট শুরু হয়েছিল। তো আস্তে আস্তে পরে দেখা গেছে ফ্যান পাওয়ার নাই বা মানুষের হচ্ছে তেমন উদ্যোগ ছিল না, এটা নিয়ে কোনো গুরুত্ব ছিল না, সে আস্তে আস্তে তখন আবার একটু এটা ডিগ্রেডেশন হওয়া শুরু করে। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, প্লাম্বার্স মাস্ট হ্যাভ এ লাইসেন্স টু প্র্যাকটিস। এখন বর্তমানে বিএনপিসি অনুযায়ী যে প্লাম্বারকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এটা বলছে, কিন্তু আমাদের কিন্তু ওরকম এখন পর্যন্ত কোনো ওই ইনস্টিটিউট আমাদের নাই যে লাইসেন্সটা দিবে আর কি। তো সেই ক্ষেত্রে একবারে নাই বলতে যে তা না। তো রিসেন্টলি কয়েক বছর ধরে হচ্ছে আমাদের এই ট্রেনিং সেন্টার গুলো এই কোর্স গুলো করাচ্ছে। তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে আমি অ্যাসেসর হিসেবে আছি প্লাম্বিং এর। তো এই কোর্স গুলো হচ্ছে যারা করে তাদেরকে অ্যাসেসমেন্ট নেওয়াটা হচ্ছে আমি বোর্ড প্রতিনিধি হিসেবে যাই, সেখানে অ্যাসেসমেন্ট নেই। তো এই কোর্স গুলোর কোথায় কি হচ্ছে না হচ্ছে মোটামুটি আমার এই 4-5 বছরের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেখান থেকে আপনাদেরকে কিছু তথ্য আমি আজকে তুলে ধরতেছি। সাম অফ টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটিস, এরা এই যে লোগো গুলো দেখতেছেন, সেখানে আপনার হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওরা তো উদ্যোগ নিচ্ছে। এনএসডি বাংলাদেশ, দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ ওরাও করতেছে, বাসি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তারপরে রিহাব ওরা করতেছে, সিপের প্রোগ্রাম চলতেছে, ওরা হচ্ছে আপনার এই স্কিল ট্রেনিং গুলো করায়। নট অনলি প্লাম্বিং, ওরা সবগুলো ট্রেডেরই স্কিল ট্রেনিং করায়। তো বর্তমানে হচ্ছে আপনার এনএসডি এন্ড বিটিবি, এরা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট সিবিটিএস সিস্টেম, সিবিটি এন্ড এস সিস্টেম। এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, এটা এই সিস্টেমটা সম্পর্কে কি আপনাদের আগে জানা ছিল এখানে যারা আছেন? হ্যালো, সবাই কি শুনতেছেন? একজন রেসপন্স করবেন। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাইয়া। ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, মাঝে মাঝে একটু আমি ইয়ে দিলে রেসপন্স করেন, তাহলে আমি একটু ক্লিয়ার হই যে হ্যাঁ আপনাদের আমার স্পিচটা আপনাদের কাছে ভালোভাবে যাচ্ছে। হয়তো নেটের প্রবলেম হতে পারে, অন্য কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। মাঝে মাঝে একটু রেসপন্স করে দিতে হবে। ওকে, তো কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট সিবিটি এন্ড সিস্টেম, এখানে আপনার এটা হচ্ছে এনটিভিকিউএফ এর আন্ডারে। এনটিভিকিউএফ টা কি এটা আমরা সামনে আসতেছি। তো এখানে আমাদের যারা এখানে যারা ট্রেনিং করে তাদেরকে কি দেওয়া হয় সেটা হচ্ছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, এনএসসি। এনএসসিটা সেটা কিভাবে দেয় যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এনএসসি। কম্পিটেন্সি বেসড হচ্ছে সক্ষমতার উপর ভিত্তি করে ট্রেনিং করানো এবং তাকে মূল্যায়ন করা, এটাই হচ্ছে সিবিটি এন্ড সিস্টেম। মানে আপনি হচ্ছে এখানে দুইটা প্রসেসে হচ্ছে আপনার অ্যাসেসমেন্টটা হয়। একটা হচ্ছে আরপিএল আর একটা হচ্ছে আরটিও, এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আরপিএল আর আরটিও। আরপিএল টা কি? আরপিএল হচ্ছে রিকগনিশন অফ প্রায়র লার্নিং, আর আরটিও হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। এই দুইটার মধ্যে ডিফারেন্ট কি হচ্ছে সেটা হলো, আরপিএল এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে আপনি আগে থেকে আপনার এই কাজটা সম্পর্কে স্কিল আছে। সাপোজ ধরেন আপনার প্লাম্বিং সম্পর্কে স্কিল আছে, আপনি হাতে কলমে সব কাজ পারেন, কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই। তো ওরা কি করবে, আপনাকে 3 দিনের একটা শর্ট ট্রেনিং এ ইনভাইট করে 2 দিন টুকটাক আপনাকে দেখে, টুকটাক ট্রেনিং করায় আপনার ফাইনাল দিন আপনাকে অ্যাসেসমেন্টে বসায় তারা সার্টিফিকেট দিয়ে, এনএসসি সার্টিফিকেট, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একদম ভ্যালুয়েবল। আরেকটা হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন, আরটিওটা কি? আরটিও হচ্ছে আপনার স্কিল নাই, তখন তারা কি করবে, আপনাকে আগে স্কিলফুল করবে। যেমন একটা 3 মাসের বা 6 মাসের কোর্সে আপনাকে ইমপ্রুভ করবে ওই আরটিও ট্রেনিং সেন্টার। সেই ট্রেনিং সেন্টারে আপনি 3 মাস 6 মাস ট্রেনিং করার পরে এরপরে হচ্ছে আপনাকে আরপিএল এ বসাবে। তার মানে আপনাকে আরপিএল এ বসতে হলে আপনাকে আরটিও তে, আপনি যদি দক্ষ না হন তখন আপনাকে আরটিও ট্রেনিং সেন্টারে ঢুকে দক্ষ হয়ে আরপিএল এ বসতে হবে। আরপিএল টা হচ্ছে ফাইনাল স্টেজ আর কি। ওকে, তারপর আমরা আসি এনটিভিকে টা কি। এনটিভিকে হচ্ছে ন্যাশনাল ট্রেনিং এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এখানে 6টা লেভেল আছে।
তো আপনার হচ্ছে একটু বড় করে দেই। এখানে প্রিভক 1, প্রিভক 2 এগুলো হচ্ছে মানে একদম বেসিক লেভেলের ট্রেনিং। তো বাংলাদেশে হচ্ছে লেভেল 1 থেকেই সবাই শুরু করে দেয় সার্টিফিকেট নেওয়া। তো লেভেল 1 এ আপনার বেসিক স্কিল ওয়ার্কার, এখানে সে যে ট্রেনিংটা নিবে সার্টিফিকেট নিবে সে একজন বেসিক স্কিল ওয়ার্কার হিসেবে আপনার মূল্যায়িত হবে। তারপর হচ্ছে মিডিয়াম স্কিল ওয়ার্কার, সেমি স্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার, হাইলি স্কিল ওয়ার্কার, আর হচ্ছে মিড লেভেল ম্যানেজার বা সুপারভাইজার। হ্যাঁ, তো মিড লেভেল ম্যানেজার আপনাকে হইতে গেলে তখন একটা মিনিমাম একটা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সেই প্লাম্বারের আর কি। তো এখানে যখন সে লেভেল 4 কমপ্লিট করে ফেলবে তখনই সে মাস্টার প্লাম্বার হিসেবে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। তো ওইগুলোতে লেভেল 6 পর্যন্ত যাওয়া মানে সে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো যে কোনো প্রতিষ্ঠানে সে একজন মিড লেভেল ম্যানেজার হিসেবে প্লাম্বিং এর উপর বা যে ট্রেনিংটা যে স্কিলের উপর সে লেভেল 6 কমপ্লিট করবে সে সেখানে একটা মিড লেভেল ম্যানেজার হিসেবে সে ভ্যালু পাবে। তো এখানে আপনার টোটাল হচ্ছে যে ট্রেনিং সেন্টার গুলো এই আরপিএল সিস্টেম গুলো চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কিছু নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এরপরে আরো অনেক ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে। ওকে, তো এইটুকু হচ্ছে আপনার হলো এই বিষয়গুলো, এটা আপনাদেরকে ধারণা দিলাম দুটো স্লাইডে, কারণ এটা আপনাদের একটু জেনে রাখা ভালো। এই এই এইটুকু বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি প্লাম্বিং প্র্যাকটিস। প্লাম্বিং প্র্যাকটিসটা হচ্ছে আমাদের এখানে আমাদের প্লাম্বিং প্লাম্বিং ওয়ার্কস আর অ্যাকমপ্লিশ বাই 4 ক্যাটাগরিজ অফ ওয়ার্কিং পার্সোনাল। এটা হচ্ছে ওয়ার্কিং পার্সোনাল আর এটা হচ্ছে আপনার ওয়ার্কিং নেচার, হ্যাঁ, 4 নেচার। তো এখানে আপনার 4 ধরনের লোক কাজ করে, সেটা হলো প্লাম্বিং ইঞ্জিনিয়ার, প্লাম্বিং কন্ট্রাক্টর, প্লাম্বার আর লেবার। প্লাম্বিং ইঞ্জিনিয়ার হচ্ছে কি, সে হচ্ছে যে আপনার এ প্রফেশনাল হ্যাভিং মিনিমাম academic qualification of Bachelor of Science in Civil or Mechanical Engineering or Bachelor of Architecture having proficiency। আচ্ছা, এখানে কিন্তু আপনার হচ্ছে যে ওই আপনার হলো সিভিল, মেকানিক্যাল, হ্যাঁ, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ওইগুলো এখনো কোনো ফ্যাক্ট করে না। তার একটা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে এবং সে যদি হচ্ছে প্লাম্বিং এর প্রফিসিয়েন্সিটা সে খুবই হেভি থাকে, স্ট্রং থাকে, তাহলে সে প্লাম্বিং ডিজাইন বা প্লাম্বিং ইঞ্জিনিয়ার হিসেবে সে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। তো এখানে দুইটা ফিল্ড থাকে, একটা হচ্ছে কনসাল্টিং আর একটা হচ্ছে কনস্ট্রাকশন। ওকে, তো এর আগে আমি ছিলাম কনসাল্টিং ফিল্ডে, এখন কনস্ট্রাকশন ফিল্ডে আছে। তো এখন আসি প্লাম্বিং কন্ট্রাক্টর, পারসনস হ্যাভিং ভ্যালিড লাইসেন্স অফ ডুইং প্লাম্বিং ওয়ার্কস। প্লাম্বিং কন্ট্রাক্টরে অবশ্যই তার এই প্লাম্বিং এর লাইসেন্স থাকতে হবে, কন্ট্রাক্টরের যে লাইসেন্স প্লাম্বিং এর উপর থাকতে হবে। প্লাম্বার, স্কিল ওয়ার্কার ডুইং প্লাম্বিং ওয়ার্কস, সেখানে স্কিল ওয়ার্কার কাজ করবে। এই যে লেভেল সার্টিফিকেট গুলো আমি বললাম, তারা এই সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই স্কিল ওয়ার্কার, হ্যাঁ, তাদেরকে আপনারা নির্দ্বিধায় ইনক্লুড করতে পারেন। ওকে, লেবার হচ্ছে যে ওয়ার্কার অ্যাসিস্টিং প্লাম্বার, প্লাম্বারের সাথে যারা সাপোর্টিং হিসেবে কাজ করবে। এরপরে 4টা নেচার আছে কাজের, সেখানে হচ্ছে প্ল্যানিং, ডিজাইনিং, ইনস্টলেশন, অপারেশন আর মেইনটেনেন্স। প্ল্যানিংটা কি? Planning হচ্ছে generally architects in operation of plumbing engineers do the planning of plumbing elements of a building। এটা আর্কিটেক্ট প্রথমেই হচ্ছে এটা শুরু করে, যে একটা মেইন রোলটা আর্কিটেক্টই এটা সে দায়িত্ব পালন করে। প্ল্যানিং অফ প্লাম্বিং স্টার্টস উইথ দ্য প্ল্যানিং অফ এ বিল্ডিং। প্লাম্বিং এর প্ল্যানিংটা বিল্ডিং এর যে আর্কিটেকচার প্ল্যানটা স্টার্ট হবে তার সাথেই শুরু করতে হবে। এরপরে আসি ডিজাইনিং। প্লাম্বিং ইঞ্জিনিয়ার ডু দ্য ডিজাইন অফ প্লাম্বিং এলিমেন্টস। প্লাম্বিং ইঞ্জিনিয়ার ডিজাইন করবে, দ্য ডিজাইন ইজ রিপ্রেজেন্টেড ইন ড্রয়িংস ফর ইটস এক্সিকিউশন এন্ড ডকুমেন্টেশন। ডিজাইনটা এমন ভাবে করবে যাতে সে সেটার এক্সিকিউশন সে ড্রয়িংটা দিয়ে সে এক্সিকিউট করতে পারে এবং ডকুমেন্টেশন হয়। এরপরে আসি ইনস্টলেশন। প্লাম্বার্স উইথ দ্য অ্যাসিস্ট্যান্স প্লাম্বিং লেবার্স ইনস্টল দ্য প্লাম্বিং আইটেমস ইন এ বিল্ডিং। হ্যাঁ, ওই প্লাম্বার যারা হচ্ছে প্লাম্বারের সাথে ওয়ার্কারদের নিয়ে সে হচ্ছে এটা বিল্ডিং এর প্লাম্বিং এর ইনস্টলেশন করবে। এরপর আসি অপারেশন এন্ড মেইনটেনেন্স। স্কিল ম্যান পাওয়ার এখানে ইউজ করতে হবে, তারাই হচ্ছে এই অপারেশন এন্ড মেইনটেনেন্স কাজ করবে। এরপর আসি ইম্পর্টেন্স অফ প্লাম্বিং। প্লাম্বিং ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট, পার্টিকুলারলি ওয়াটার এনভায়রনমেন্ট।
হ্যাঁ, আমাদের এনভায়রনমেন্টের সাথে প্লাম্বিং পুরোপুরি ভাবে রিলেটেড। হ্যাঁ, ওয়াটার এনভায়রনমেন্টের সাথে তো মাস্ট। এরপরে হচ্ছে প্লাম্বিং মে পোস্ট হেলথ হ্যাজার্ড এন্ড ইনডেঞ্জার্ড লাইফ। হেলথ হ্যাজার্ড অবশ্যই করবে প্লাম্বিং এর ফেলের মাধ্যমে। প্লাম্বিং ইজ এ কনসার্ন ফর এনার্জি অ্যান্ড রিসোর্স সেভিং। এটা এনার্জি অ্যান্ড রিসোর্স সেভিং এর কনসার্ন হিসেবেও কাজ করে। প্লাম্বিং ক্যান কজ লস অফ প্রপার্টি। প্লাম্বিং এর মাধ্যমে প্রপার্টি লস হবে। যেমন ধরেন এই যে এখানে রাইট সাইডের যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, সে এই প্লাম্বিং এর স্যানিটারি পাইপের লিকেজের কারণেই কিন্তু বিল্ডিং এর এই অবস্থাটা হয়েছে। তো প্রপার্টি লস করতেই পারে। তারপর হচ্ছে প্লাম্বিং ইজ ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের একটা দিক হিসাবে কিন্তু প্লাম্বিং কাজ করতে পারে, কাজ করে। প্লাম্বিং ডেভেলপমেন্ট ইজ সাবজেক্ট টু রেগুলেটরি সিস্টেম। রেগুলেটরি সিস্টেমের সাথে এটা সাবজেক্টেড। আচ্ছা, এরপরে আরেকটা ইনফরমেশন হচ্ছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্লাম্বিং ডে। এটা আমরা কবে পালন করি? সেটা হচ্ছে মার্চের 11। মার্চ 11 আর এভরি ইয়ার এভরি হয় এখানে আমাদের এই সারা বিশ্বে ওয়ার্ল্ড প্লাম্বিং ডেটা উদযাপন হয়। তো আমরা এটার সাথে কানেক্টেড থাকবো। এই ডেটাতে আমরা আমাদের যত সমস্যা আছে এগুলো নিয়ে সবার সাথে কথা বলার বা এটা চেষ্টা করব। ওকে, এখানে কিছু ছবি দেখেন যে প্লাম্বিং এর যে প্রবলেম গুলোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। বুড়িগঙ্গা নদীর আজকে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্লাম্বিংটা খুবই মারাত্মক একটা ইফেক্ট এখানে দিছে। তারপরে একটা ওয়ার্কারের, হ্যাঁ, সে এগুলো ক্লিন করতে তার কি হয় এটা আমরা একটা ছবিতে দেখতেছি। তো এটার ইম্পর্টেন্সটা কিন্তু খুবই হিউজ বলা যায়। আচ্ছা, এরপরে আসি ওয়াটার সাপ্লাই রিলেটেড, মানে এটার প্লাম্বিং এর স্কোপ গুলো কি কি, প্লাম্বিং সিস্টেমে কি কি স্কোপে কাজ করতে পারি। ওয়াটার সাপ্লাই রিলেটেড এর ভিতরে হচ্ছে কোল্ড ওয়াটার সাপ্লাই, হট ওয়াটার সাপ্লাই, চিল্ড ওয়াটার সাপ্লাই হতে পারে। তারপরে ওয়াটার ট্রিটমেন্ট ফর বিল্ডিং অকুপেন্টস। বিল্ডিং অকুপেন্টস এর ওয়াটার ট্রিটমেন্টও নিয়ে আমরা কাজ করতে পারি। পাম্প সিলেকশন, ইনস্টলেশন, মেইনটেনেন্স, স্টিম অ্যান্ড হট ওয়াটার বয়লার সিলেকশন এন্ড রিলেটেড ওয়ার্কস, ফায়ার সাপ্রেশন সিস্টেম, গার্ডেন হাইডেন সিস্টেম, ফাউন্টেন, ক্যাসকেড এন্ড ওয়াটারফল, সুইমিং পুল ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট এন্ড কন্ডিশন, ইন্টেরিয়র স্কেপ ইরিগেশন, ম্যানুয়াল এন্ড অটোমেটিক। আমরা ইন্টেরিয়র স্কেপটাও কিন্তু প্লাম্বিং এর আওতায় পড়ে। এই যে আপনার ইরিগেশনের সিস্টেমটাও কিন্তু প্লাম্বিং এর আওতায় পড়ে। সুইমিং পুল, হ্যাঁ, এই সবগুলো কিন্তু ফায়ার হাইডেন্ট, পিলার হাইডেন্ট, প্লাম্বিং ইঞ্জিনিয়ারিং কিন্তু এগুলো করবে আর কি, যদি তার এগুলো সম্পর্কে নলেজ থাকে, স্কিল থাকে। এরপরে আসি ওয়েস্ট ডিসপোজাল রিলেটেড। ওয়েস্ট ডিসপোজাল রিলেটেড হচ্ছে প্লাম্বিং ফিক্সচার, পাইপ, ইকুইপমেন্ট সিলেকশন, ইনস্পেকশন এন্ড মেইনটেনেন্স। এটার আপনার হচ্ছে ইকুইপমেন্ট সিলেকশন করা, সেগুলো ইনস্টলেশন করা, মেইনটেনেন্স করা, এটা ওয়েস্ট ডিসপোজালের সাথে আসে। সয়েল ওয়েস্ট এন্ড ড্রেন পাইপ সিস্টেমটাও আসে। বিল্ডিং সিওয়ার, হ্যাঁ, বেসমেন্ট ড্রেনেজ এন্ড পাম্পিং। বিল্ডিং সিওয়ারটা কি আমরা কি জানি? বিল্ডিং সিওয়ার আর বিল্ডিং ড্রেন দুইটা ডিফারেন্ট আছে। আচ্ছা, আমরা সামনে একটা ছবি দেখে আপনাদেরকে আমি বলে দিব। বেসমেন্ট ড্রেনেজ সিস্টেম, বেসমেন্ট ড্রেনেজ এন্ড পাম্পিং, এটাও আছে আমাদের এটার সাথে। সিওয়েজ পাম্প সিলেকশন এন্ড ইনস্টলেশন, সুইমিং পুল, ফাউন্টেন, ওয়াটার ক্যাসকেড, ওয়াটার বডি, এটার ওয়েস্ট রিলেটেড যে ডিসপোজাল সিস্টেম সেটাও আছে। ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং এন্ড রিইউজ, মানে যে রিসাইক্লেবল প্লাম্বিং যেটাকে বলি আর কি, রিইউজ করার জন্য, সেটা এখানে আসে। তারপরে হচ্ছে 3 নম্বরে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট রিলেটেড। স্টর্ম ওয়াটার মানে হচ্ছে যে আপনার রেইন ওয়াটার, বৃষ্টির পানিটা নিয়ে ম্যানেজমেন্ট করা, সেখানে হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং হতে পারে, রেইন ওয়াটার কালেকশন, স্টোরেজ, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন এন্ড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই কয়টা স্টেপ আছে রেইন ওয়াটার হারভেস্টিং এর। তারপর হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেনেজ, স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা নিয়ে কাজ করা। তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং, এগুলো স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট। গ্যাস সাপ্লাই সিস্টেমের কিছু কাজ আছে। ফুয়েল গ্যাস সাপ্লাই ইন বিল্ডিং, স্পেশাল গ্যাস লাইক অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, এগুলো আছে। আর স্টিম সাপ্লাই ফর হিটিং। এই চারটা স্কোপ অফ প্লাম্বিং সিস্টেম আমরা জেনে নিলাম। ওকে, এরপরে আসি আমরা ফিক্সারস এন্ড অ্যাপ্লায়েন্সেস। ফিক্সারস এন্ড অ্যাপ্লায়েন্সেস, ফিক্সারস কি, অ্যাপ্লায়েন্সেস কি? ফিক্সার হচ্ছে যে একটা রিসেপ্টেকল, মানে হিউম্যান বডি রিলেটেড ওয়েস্টটাকে সে রিসিভ করবে, এমন একটা ফিচার হচ্ছে যে এটা রিসিপ্টেবল। সে রিসিভ করবে কি হিউম্যান বডি ওয়েস্ট রিলেটেড, সেটা রিসিভ করে সে এটা ডিসচার্জ করবে, আলটিমেটলি ডিসচার্জ ইনটু দ্য ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম মানে যে কোনো আপনি যেখানে ওকে ডিসপোজালের পয়েন্ট দিয়ে রাখবেন সে সেখানে ওইটা ডিসচার্জ করবে।
এই মূলত হচ্ছে ফিকচারের কাজ হচ্ছে হিউম্যান ওয়েস্ট রিলেটেড সেটাকে রিসিভ করা, রিসিভ যে করে ওই এলিমেন্টটাই হচ্ছে আপনার ফিকচার। ওকে, তো অ্যাপ্লাই ফিকচারের ভিতরে কি, আর এটা আমরা এখন আসতেছি অ্যাপ্লায়েন্সেস কি। অ্যাপ্লায়েন্সেস হচ্ছে plumbing appliances are a special class of plumbing items intended to perform special functions. কিছু স্পেশাল ফাংশনের ক্ষেত্রে যেগুলো আমরা ইউজ করি, যেমন হচ্ছে আপনার এই যে এই ফ্লাশিং ডিভাইস, এই ওয়াশিং মেশিন, হ্যাঁ, স্পেশাল কাজে আমরা ইউজ করি। তারপরে যে গ্রিজ ইন্টারসেপ্টর, এগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্সেস এর আওতায় পড়ে। পিকচারের ভিতরে যে ল্যাবরেটরিজ, ল্যাবরেটরিজ বলতে হচ্ছে আপনার এই যে হ্যান্ড ওয়াশ বেসিন বলি আমরা, এটাকে ল্যাবরেটরিজ বলে। বাথটাব আছে, বাথটাব এন্ড ট্রেস, কিচেন সিঙ্কস, ওয়াটার ক্লোসেটস, ইউরিনালস এন্ড বিডেটস, এই কয়টা আইটেম হচ্ছে পিকচারের আওতায় আসে। তারপরে আপনার হলো অ্যাপ্লায়েন্সেস এর ভিতরে কি আছে, ফ্লাশিং ডিভাইসেস, ড্রিঙ্কিং ফাউন্টেন্স, ওয়াশিং মেশিন এন্ড ইন্টারসেপ্টরস, এগুলো আমরা চিনি। শুধু ইন্টারসেপ্টরসটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে ইন্টারসেপ্টরস, এটা হলো গ্রিজ ইন্টারসেপ্টরস। গ্রিজ ইন্টারসেপ্টরস এটা হচ্ছে ওই যে বেসিনের নিচে আমরা ইউজ করি যে তেল চর্বিটাকে আলাদা করার জন্য, এই গ্রিজ ইন্টারসেপ্টরসটা ইউজ করা হয়। তারপরে এটা হচ্ছে আপনার ড্রিঙ্কিং ফাউন্টেন, হ্যাঁ, এটা ড্রিঙ্কিং ফাউন্টেন, এটা হচ্ছে ম্যাকারেটর, এটা স্পেশাল ডিভাইস, এটা ইউজ করা হয়। ওয়াশিং মেশিন আছে, আর বাকিগুলো তো কমন আমরা জানি। এরপরে আসি টাইপ অফ ল্যাবরেটরিজ এর ভিতরে কি আছে, ওয়াল হ্যান্ড বেসিন, প্যাডেস্টাল বেসিন, কাউন্টার টপ বেসিন, কর্নার বেসিন, এগুলা আমরা সবাই সচরাচর দেখি। টাইপ অফ টয়লেটস বা ওয়াটার ক্লোসেটের ভিতরে ফ্লাশ ট্যাঙ্ক ডাব্লিউসি আর হচ্ছে ফ্লাশ ভালভ ডাব্লিউসি। ফ্লাশ ট্যাঙ্ক হচ্ছে আপনার এই ট্যাঙ্ক, মানে এখানে 6 থেকে 8 লিটারের বা 10 লিটারের ট্যাঙ্ক থাকবে। আর ফ্লাশ ভালভ ডাব্লিউসি হচ্ছে এখানে কোনো আপনার ট্যাঙ্ক থাকবে না, ওয়াটার স্টোরেজ থাকবে না, সেটা ডাইরেক্টলি লাইনে থাকবে, এখানে একটা লিভার থাকবে, প্রেস করলে ওয়াটার ফ্লাশ হয়ে যাবে। আর ফ্লাশ ট্যাঙ্কটাতে হচ্ছে ও এখানে স্টোরেজ করবে, তারপর আমরা প্রেস করলে ও ট্যাঙ্ক খালি হবে, আবার হচ্ছে সেটা ফিল হবে। ওকে, তারপর আসি স্কোয়াটিং ডাব্লিউসি। এটা হলো স্কোয়াটিং ডাব্লিউসি, আমরা লং প্যান বলি, ইন্ডিয়ান 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 লং প্যানও বলি বা হচ্ছে লং প্যানও বলি, আবার অনেকে লোকোমোটো বলে বাংলাতে। তো এটা হচ্ছে স্কোয়াটিং ডাব্লিউসি বলি। তো এটা তো আমরা সবাই জানি। এরপরে হচ্ছে ইউনিভার্সাল ওয়াটার ক্লোসেট, এটা আমরা অনেকে দেখছি কিনা জানি না, আমি কোথাও এখন পর্যন্ত পাইনি, কিন্তু লিটারেচারে দেখছি, সেজন্য এখানে আপনাদের তুলে দিলাম যে এখানের যে সুবিধা অসুবিধাটা আছে। আমরা কি শুনতেছি সবাই? ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি, আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে ওকে। তো ইউনিভার্সাল ওয়াটার ক্লোসেট হচ্ছে এটা হলো এই দুইটা সমস্যার সমাধান আর কি একটাতে নিয়ে আসছে। সেটা হলো ধরেন অনেকের এখানে বসে হচ্ছে আমাদের যে কার্যকলাপ গুলো আছে, হ্যাঁ, টয়লেটের যে প্রবলেমটা সেটা এখানে ফিল হয় অনেকের, যে ইংলিশ কমোডে অনেকে কমফোর্ট না, তো অনেকে হচ্ছে লো কমোডে কমফোর্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয় কি যে এইটা এইটা এমন একটা সিস্টেমে করা হয়েছে যে আমি এখানে একটা ফ্লাশ ট্যাঙ্ক লাগাই দিলে এটা আমার হচ্ছে ডাব্লিউসির কাজও করবে, আবার হচ্ছে লং প্যানের কাজও করবে। এখানে কিন্তু অনেকে বসেও করতে হবে, কিন্তু আবার এইটার উপরে কিন্তু বসে করাটা ইম্পসিবল, মানে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা নিষেধ করা হয়। এখানে কিন্তু একসাথে মানে কম্বিনেশন করে দুইটা ইউজ করতে পারে ইউনিভার্সাল ওয়াটার ক্লোসেট। তো সেই ক্ষেত্রে অনেক বাসায় দেখবেন যে রেসিডেন্সিয়ালিতে ওরা করে কি যে লং প্যানও থাকে, আবার হচ্ছে কমোডও ইউজ করে। একটা টয়লেটের ভিতরে আমি দুইটাই পাইছি। যেমন সিলেটে আমি একটা মানে একজন মেয়রের বাসায় গেছিলাম, আমি নাম বলবো না, সিলেটের মেয়র, তার বাসায় দেখছি আমি সেম এইভাবেই কাজটা করা আর কি, মানে এই একটা লং প্যানও দেওয়া আছে এবং ডাব্লিউসি দেওয়া আছে। তো পরে জিজ্ঞেস করলাম এইভাবে কেন, বলতেছে যে আমার মাদার আছে, সে হচ্ছে ওইটাতে কমফোর্ট ফিল করে না, সেজন্য আর কি আমি আলাদা করে দিচ্ছি যে যেটাতে কমফোর্ট ফিল করে। তো এই যে দুইটা একসাথে আলাদা করে একটা টয়লেটে মানে যে ভেজালটা, সেটা কিন্তু এটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন, এটাই। ওকে, এরপরে আসি হচ্ছে ফিচার্স এন্ড অ্যাপ্লায়েন্সেস। ফিচার হচ্ছে কি এখানে আপনার হলো শাওয়ার, বাথটাব, এটা হচ্ছে। তারপরে আপনার ইউরিনালের ভিতরে কিছু টাইপ আছে, বোল ইউরিনাল, এটা হচ্ছে বোল ইউরিনাল, স্টল ইউরিনাল। স্টল ইউরিনালটা কি আপনার হচ্ছে এইভাবে আর কি ওই নিচে থাকবে, মানে প্যাডেস্টল বলি না আমরা, প্যাডেস্টল বেসিন, যেটা হচ্ছে নিচে দেখবেন যে ফ্লোর পর্যন্ত
ইয়ে থাকে, ওইটা লোডটা দেওয়া থাকে, সেটা হলো যে সেইভাবে আর কি স্টল ইউরিনাল। আর একটা হচ্ছে ওইটা প্যাডেস্টাল ইউরিনাল। আর স্টল ইউরিনালটা হচ্ছে আপনার ফুল ফ্লোরে থাকে না, হ্যাঁ, মানে হাফ। আর প্যাডেস্টাল ইউরিনালটা হচ্ছে ফুল ফ্লোরে থাকে। আর এরপরে হচ্ছে আপনার স্কোয়াটিং ইউরিনাল একটা আছে, যে এটা দেখবেন যে মসজিদে বা কোথাও আমরা এগুলো দেখি। আর একটা হচ্ছে টো ইউরিনাল, আর হচ্ছে বিডেট। তো আমাদের এই যে এই ইউরিনালটা মানে আমাদের বাংলাদেশে ইউজ হয় না, এটা অন্যান্য কান্ট্রিতে হয়। তো এখানে হচ্ছে একসাথে অনেক মানুষ দ্বারাই আমরা হচ্ছে আমাদের এই কাজ সারতে পারবো। আর এই স্কোয়াটিং ইউরিনালে দেখেন এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে এই ফুটোগুলো দেখা যাচ্ছে, আর হলো এই একটা ইনলেট পাইপ দেখা যাচ্ছে। তো আমাদের যে মানে মসজিদে বা যেখানে বলি না কেন, এখানে কিন্তু এই পাবলিক টয়লেট গুলাতে কিন্তু ফ্লাশ ইউজ করেন না। কিন্তু এখানে কিন্তু ফ্লাশ ইউজ করার সিস্টেম থাকে। দেখেন এখানে আপনি যদি একটা ট্যাঙ্ক কানেকশন করে দেন, তাহলে কিন্তু ওই ট্যাঙ্কে ফ্লাশ ক্লিক করলে কিন্তু ওয়াটারটা এই ফুটো দিয়ে বের হয়, এই জায়গাটা ফ্লাশ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ইউরিনালটা ফ্রেশ থাকে all time। তো এটা একটু আপনার মাথায় রাখবেন যে ফ্লাশটা ইউজ করা যায় কিনা। তারপরে আমরা সিম তো জানি, সিঙ্গেল বোল, ডাবল বোল, ট্রিপল বোল, এটাই। ওকে, তারপরে আসি, এখানে কিছু ডাইমেনশন দেয়া আছে স্ট্যান্ডার্ড। তো এইটাই অনেকটা ভ্যারি করে, মানে কিছু মানে এভারেজ ডাইমেনশনটা এইটাই, একটু ছোট বড় থাকে, যেগুলো আপনার কান্ট্রি ওয়াইজ বেস করে। তো এই ডাইমেনশন গুলো আপনি দেখে নেবেন। আর বলতে গেলে হচ্ছে যে এই কমোডের যে বিষয়টা, এখানে আমি লং প্যানের জন্য 1 ফিট আমি বলে দিব, আপনি 1 ফিটের ইয়ে থেকে ফ্লোর ফিনিশ থেকে আপনি 1 ফিট ডিস্টেন্সের সেন্টারটা রাখলেই হবে, এটার হোলটা 5টা। কিন্তু কমোডের ক্ষেত্রে এটা আপনি ফিক্সড রাখতে পারবেন না। এখানে দেখা গেছে আপনার 8 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি পর্যন্ত আপনার এটা ভ্যারি করে। কিছু কমোড আছে দেখবেন যেটা বিদেশি কমোড গুলো থাকে, মানে জাপানি কিছু কমোড আছে, তারপরে সুইজারল্যান্ডের কিছু কমোড আছে, এগুলো একটু আবার মানে ইয়েটা ডিস্টেন্সটা কম থাকে, হ্যাঁ? তখন হয় কি এটা একটু প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে এই 5টা রাখার আগে আপনি একটু চেক করে নেবেন যে আপনি কোন মডেলের কমোড ইউজ করতেছেন, সেটার যে ডাইমেনশনটা আসে সেই জায়গাটাতে স্ল্যাবে হোল রাখাটা, এটা করতে পারেন। আর যদি বাই চান্স এটা আপনারা না করতে পারেন, পরবর্তীতে ওই যে মানে ভেঙে কেটে আর কি ইনস্টল করতে হবে এই। আচ্ছা, আর এমনি সাইড ওয়াল থেকে আপনি হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, কোড বলে হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি থেকে 1 ফিট 6 ইঞ্চি। তো আপনি 1 ফিট 3 পর্যন্ত এটা চাপাতে পারবেন, যদি কোনো টয়লেটের দেখা গেছে স্পেস নিয়ে কোনো ঝামেলা হয়, আপনি 1 ফিট 3 পর্যন্ত নামতে পারবেন, এর নিচে যাওয়াটা আমাদের কোড বলে না। ওকে, এরপরে হচ্ছে কমোডের ট্রাপে 3 টাইপের থাকে, একটা হচ্ছে আপনার পি ট্রাপ, কিউ ট্রাপ, আর হচ্ছে এস ট্রাপ। এখানে দেখেন ক্যাটাগরি গুলো দেয়া আছে। পি ট্রাপ হচ্ছে মানে এই এটা সচরাচর আমরা ইউজ করি না, নরমালি আমরা হচ্ছে এই এস ট্রাপটা ইউজ করি, ফ্লোরে পাঞ্চ হয়। আর পি ট্রাপটা ফ্লোরে পাঞ্চ হয় না, এটা সাইড ওয়াল দিয়ে পাঞ্চ হয়। আপনি যদি ঘুরায় ফ্লোরে নিতে চান, মানে ফ্লোরে যদি পাঞ্চটা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনি এই পি ট্রাপ কমোডটা ইউজ করতে পারেন। সেটা হলো মানে হরিজন্টালি পাইপের আউটলেটটা বের হয়। কিউ ট্র্যাপটা হচ্ছে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হবে। এখন আপনি চিন্তা করে নেন যে আপনার কোন জায়গাটাতে আপনি কোনটা ইউজ করবেন। এটাই নর্মালি রেগুলারই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টাফ টাইপের, ফ্লোরে পাঁচ। আচ্ছা, এরপরে এখানে অনেক টাইপের হচ্ছে ইয়ে পাবেন কমোডে, ফ্লাশিং সিস্টেম। সেখানে হচ্ছে সাইফন জেট ওয়াটার ক্লোসেট, সাইফনিক আপনার ইয়ে হবে, টর্নেডো হবে, তারপরে টর্নেডো টাইপের পাবেন, সাইফোনিক টাইপের পাবেন, অনেক টাইপের আপনার ফ্লাশিং সিস্টেম পাওয়া যাবে। যেটা নর্মাল ফ্লাশ গুলাতে হয় হিউজ পরিমাণে, যখন আপনি ফ্লাশ করবেন, ফ্লাশ করার সাথে সাথে হিউজ পরিমাণে একটা সাউন্ড হয়, আর একটা বড় ধরনের একটা ধাক্কা ওইখানে পড়ে। সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই সিস্টেম গুলা লস হয় এই প্রবলেমের কারণে। আর ওই ময়লাগুলো আপনার ক্লিয়ার ভাবে হচ্ছে যায় না, মানে অনেকটা পরে দেখা যাচ্ছে অনেক সময় 2বার ফ্লাশ করা লাগে। আর যদি এটা আপনি হচ্ছে সাইফোনিক জেট বা হচ্ছে টর্নেডো টাইপের অনেকগুলো কমোড পাওয়া যায়, সেই ফ্লাশিং সিস্টেম গুলো যদি আপনি ইউজ করেন, তখন হবে কি যে এটা একটু স্লোলি ভাবে যাবে এবং কোনো সাউন্ড হবে না ফ্লাশিং এ। স্লোলি আপনার এটা ঘূর্ণায়মান হয়ে টর্নেডো সৃষ্টি করে আস্তে করে চলে যাবে। তখন হয় কি যে ও এ টু জেড সবগুলো নিয়ে একসাথে এক ফ্লাশে চলে যায়, এবং এটাতে তেমন বেশি ওয়াটারও লাগে না। মানে একটা হচ্ছে জোর করে প্রেস করা, আর একটা হচ্ছে সুন্দর করে আপনার হলো ওদেরকে আস্তে করে টেনে নিয়ে আসা, এই দুইটা সিস্টেম। এখন আপনি
আপনার অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি যেখানে যেটা ইউজ করেন, এটা অনেকটা হচ্ছে আপনার প্রজেক্টের ভ্যালু দেখতে হয়, ক্লায়েন্টের চাহিদার উপরে ডিপেন্ড করে, বাজেটের উপর ডিপেন্ড করে, অনেকগুলো বাধা সামনে আসে। তো সেটা আপনি তাদেরকে সেভাবে আর কি কনভিন্স করতে পারলে এগুলো আপনি অ্যাডভান্স যে কমন গুলো আছে ইউজ করতে পারেন। ওকে, তারপরে এখানে কিছু সিঙ্কের ডাইমেনশন দেওয়া আছে দেখবেন। এই যে এখানে একটা আইটেম দেখবেন যে এই যে ট্রাপটা, এই ট্রাপটা কিন্তু সিঙ্কে অনেকে দেয় না। ওরা করে কি আপনার হচ্ছে ওই ম্যাজিক পাইপ দিয়ে কানেকশন দিয়ে দেয়। তখন কি হয়, ওই ফ্লোর ড্রেনে যে কানেকশনটা দিল, তো ফ্লোর ড্রেনে যদি ট্রাপ কখনো ফেল করলে কিন্তু আপনার গ্যাসটা তখন সিঙ্ক দিয়ে বের হয়ে আসে। আর আপনি যদি এখানে একটা ট্রাপ করে দেন, তখন কি হয়, ফ্লোর ড্রেন যদি ফেল করে যদি গ্যাস বের হয়ে আসে, তখন এইখানটাতে আপনার হচ্ছে সিল হয়ে যাবে। এটাই। তো আপনি চাইলে যদি এরকম ট্রিপল গোলের সিঙ্ক হয়, তখন একটা সবগুলো মিলায় একটা ট্রাপ ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওয়েস্ট গ্রাইন্ডার। এটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো আছে, যেমন আমাদের হচ্ছে সিঙ্কে কিন্তু অনেক দেখা গেছে অনেক বড় বড় ধরনের ওয়েস্ট মেটেরিয়াল আমরা ফেলে দিই। সেগুলোকে আপনি এই ওয়েস্ট গ্রাইন্ডারটা দিয়ে একেবারে হচ্ছে গ্রাইন্ডিং করে পাইপে পাস করতে পারেন। তখন কি হয়, ব্লকেজ বিষয়টা মানে পাইপ ব্লক হয়ে যাওয়া প্রবলেম গুলো, এইগুলো আর কি একটু হলেও রিডিউস করতে পারবো। ওকে, তারপরে আসি, এখানে বার ট্যাবের অনেক সাইজ দেওয়া আছে, ডিএনএস কানেকশন গুলো দেওয়া আছে। কি জি বলেন? হ্যাঁ, কাইন্ডলি যদি একটু ট্র্যাপ আর হচ্ছে ওয়েস্ট গ্রাইন্ডারের কাজটা একটু ভালো মতো বুঝাই বলতেন। আচ্ছা, ট্র্যাপটা কেন ইউজ করছি? ট্রাপ হচ্ছে যে ওয়াটার ট্রাপ বলতে বোঝায় এখানে ইউ ট্রাপ, ই ট্রাপ, এস ট্রাপ, যেটা বললাম তিন ধরনের। এই কমোডের যে ট্রাপটা আছে, দেখেন এখানে কি হচ্ছে, এই জায়গায় কিন্তু এই ট্রাপে এইখানেতে আপনার এই ওয়াটার একটা লেভেলে কিন্তু আটকা আছে। তখন কি হয়, আপনার এখান থেকে যদি দুর্গন্ধটা আসলেও কিন্তু এই ওয়াটার ভেদ করে কমোড দিয়ে বের হতে পারবে না। এই ওয়াটারটা এখানে জমা থাকে। সেম ভাবে দেখেন কিউ ট্রাপে, এস ট্রাপে এই লেভেলটাতে ওয়াটার ব্লক আছে। তখন সেম ভাবে আপনি যখন এই একটা ইউ এলবো করে ইউ শেপ করে এই ট্রাপটা যখন এখানে ইনস্টল করে দিবেন, তখন এই জায়গাটাতে কিছু ওয়াটার জমে থাকবে। সেই ওয়াটার জমা থাকা মানে কি, আপনি এখানে একটা ব্লক করে দিলেন, তখন এই মানে সিল করে দেওয়া আর কি। তখন ওই গ্যাসটা আপনার হচ্ছে ব্যাক করে এসে আপনার ওই ইয়ে দিয়ে উঠবে না, সিং দিয়ে আপনার আপনার কিচেন রুমে বা টয়লেটে বা হচ্ছে রুমে চলে আসবে। এই গ্যাসটাকে ব্লক করার জন্য এখানে এই ট্র্যাপটা ইউজ করা হয়। মানে ওইখানে ওয়াটার জমে থাকে, তখন এই জন্য আর কি গন্ধটা যেতে পারে না। এই ট্র্যাপটা কি ক্লিয়ার হয়েছে ভাই? জি ভাই, জি। আচ্ছা, ওয়েস্ট গ্রাইন্ডারটা হচ্ছে এটা একটা মানে আমরা গ্রাইন্ডিং মেশিন বলি না, যে হচ্ছে শরবত বানানোর জন্য বা হচ্ছে আপনার মশলা গুঁড়া করার জন্য আমরা গ্রাইন্ডিং মেশিন ইউজ করি, ওইরকম একটা মেকানিজম আর কি এখানে দেওয়া আছে। ও কি করে, ওই ওয়েস্ট গুলাকে গ্রাইন্ডিং করে লিকুইড করে ফেলে বা গুঁড়া করে ফেলে বা একেবারে চিকন চিকন করে ফেলে। তখন হয় কি, ও ইজিলি ভাবে এই পানি ছাড়লে ও ময়লাগুলো চলে যায় আর কি। তো এই ওয়েস্ট গ্রাইন্ডারটা তখন ইউজ করা হয়, এটা বাজারে পাওয়া যায় দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে বাথটাব। বাথটাবের দেখেন এখানে বাথটাবে আমরা যে ভুলগুলা করি, সেই ভুল হচ্ছে যে স্ল্যাবের ভিতর দিয়ে আমরা কানেকশন দেই, এবং স্ল্যাবের ভিতর দিয়ে আমরা ফ্লোর ড্রেনের সাথে কানেকশন দিয়ে দিই, হ্যাঁ, শর্ট শর্ট করে দিয়ে দিই। কিন্তু এটার কারণে আমরা যে মিস্টেকটা করি সেটা হলো, ওই যে আমি বললাম, যদি হচ্ছে ফ্লোর ড্রেনের ট্র্যাপটা যদি ফেল করে, তখন কিন্তু গ্যাসটা আপনার বাথটাবের ভিতরে চলে আসবে, মানে আপনার টয়লেটের ভিতরে চলে আসবে। তো আপনাকে অবশ্যই বাথটাবের সাথে এই আপনাকে ট্রাপটা দিতে হবে। আর এই ট্রাপটা দেওয়ার জন্য আপনাকে স্পেস লাগবে, আপনি তো ফ্লোরের ভিতরে ট্রাপ দিতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, এটার কানেকশনটা এই যে পাঞ্চ করে, ফ্লোর পাঞ্চ করে, এখানে আপনার ওই যে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পাঞ্চ করে, 2 ইঞ্চি পাঞ্চ লাগে আর কি সচরাচর, যে বাথটাবের উপর ভ্যারি করে 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে। তো ওই 2 ইঞ্চি পাঞ্চ ওইটা বের করে, তখন কি হয়, এখানে নিচে একটা 2 ইঞ্চি ট্রাপ লাগাই দিয়ে আমরা ইনস্টল করে, তখন সেটাকে আমরা ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে কানেকশন করে দিই। তখন আপনি চাইলে ফ্লোর ড্রেনের ওইটার সাথে ভার্টিক্যালি কানেক্ট করতে পারেন, বা ওয়েস্ট ওয়াটার হরিজন্টাল পাইপের সাথে কানেক্ট করে দিতে পারেন,
তখন যেভাবে আপনি ডিসপ্লে করবেন, কিন্তু এখানে আপনার মাস্ট বি ফ্লোর পাঞ্চ করে নিচে ট্যাপ দিতে, এটা হলো ড্রেনেজ সিস্টেম। এখন আপনার যদি ফ্লোর পাঞ্চ করতে প্রবলেম হয় যে নিচের ফ্লোরে আমার হচ্ছে সিলিং এর পাইপটা দেখা যাবে না, বা নিচের ফ্লোরে আমি পাঞ্চ রাখতে পারবো না, ট্যাপ রাখতে পারবো না, তখন আপনি এই যে সাপোর্ট দিয়ে বা ট্যাপটা উঁচু করে স্টেপ করে এই যে এই সিস্টেমে আপনি করতে পারেন। এটাকে বলা হচ্ছে সানকেন সিস্টেম করে আপনার এটা উঁচু করে নিতে পারেন। ওই লং প্যানে যেটা করি আমরা, সেটাই আপনার হলো ওইভাবে দুইটা স্টেপ করে উপরে উঠায় এরপরে আপনি এই ভিতরে ট্রাপে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফ্লোরে আর পাঁচ লাগতেছে। ওকে, তারপরে আমরা আসি একটা শাওয়ার হেডের ভিতরে কি কি থাকবে, তিনটা আইটেম আসে। একটা হচ্ছে আপনার বিপ কাপ, এটা অপশনাল, অনেকে রাখে রাখে না, এখানে অনেকে হ্যান্ড শাওয়ারও দিয়ে দেয়। তারপরে হচ্ছে আপনার স্টক কক বলি আর কি, বা স্টেট স্টক কক নাম, পুরো নামটা। আর একটা হচ্ছে আপনার শাওয়ার হেড, এই তিনটা আইটেম থাকে শাওয়ার হেড। এটার একটা ডাইমেনশন এখানে দিয়ে দিছে, এটা মানে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ডাইমেনশন। এখানে যে ডাইমেনশন গুলো আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, মানে আমেরিকান স্ট্যান্ডার্ড। তো আপনার হচ্ছে এই ডাইমেনশনটা সব জায়গায় পাবেন না, বাংলাদেশে একটু ভ্যারি করে, তো এটা হাইটের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমি হচ্ছে এইগুলা মাপও হচ্ছে ওইটা আমি দেখাবো, বাংলাদেশি স্ট্যান্ডার্ডটা আমি এটা নোট দিয়ে দিচ্ছি আপনাকে দেখাবো। আর এটা হচ্ছে মানে ইউরিনালের নিয়ে কিছু বলি। ইউরিনালের ভিতরে যে মাছটা আপনাকে ট্রাপ দিতে হবে, ইউরিনালটা ট্রাপ মিস করাই যাবে না, অন্যগুলো আপনি যা করেন না কেন এখানে একটা ট্রাপ দিবেন। তারপরে হচ্ছে ফ্লাশ ভালভ সিস্টেম করলে এখানে ফ্লাশ ভালভ আসবে। আর মানে মূলত যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ফ্লোর থেকে আপনাকে ইউরিনালের যে লিড সেটা হাইট হতে হবে 600, মানে 2 ফিট বা 2 ফিট 1 ইঞ্চি তার মধ্যে রাখতে হবে। মানে এর বেশি আপনাকে বাংলাদেশে 2 ফিট আমি মানে আমরা প্র্যাকটিস করি, এর উপরে যাই না। তো এর উপরে যাওয়া যাবে না, বা এর নিচেও একেবারে যাওয়া যাবে না, 2 ফিটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে আপনার স্কোয়াটিং ইউরিনাল, এটা দেখেন এই যে ফ্লাশ ট্যাঙ্ক সিস্টেম করে কি যে বাইরে একটা জায়গাতে আমি হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক ইনস্টল করে দিলাম, করে দিয়ে পাইপটাকে এনে ওইখানে কানেকশন দিয়ে দিলাম। পরে কি হবে, আমি লিভারটা প্রেস করবো, প্রেস করলে আমার ইউরিনালটা স্কোয়াটিং ইউরিনালটা ফাঁস হয়ে যাবে। ওকে, তারপরে আসি হচ্ছে স্টল ইউরিনাল, এটা হচ্ছে স্টল ইউরিনাল, এই যে ফ্লোরের সাথে থাকে স্টল ইউরিনাল। আর হচ্ছে ট্রো ইউরিনাল, এটা এই সবগুলোর হাইট কিন্তু আপনি দেখেন যে 600 থেকে 625 এর ভিতরে হবে। আর এটা হচ্ছে বিডেটের কিছু ডাইমেনশন দেওয়া আছে। ওকে, তারপরে আমি আসি এখানে, এই স্লাইডটা আপনারা ফলো করতে পারেন। এখানে আমি হচ্ছে টাইম সেভার বলেন, তারপরে ইন্টারন্যাশনাল কোড বলেন, বিএনবিসি বলেন, কিছু সবগুলো একটু ঘাটাঘাটি করে বাংলাদেশের একটা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করার জন্য একটা ডাইমেনশন আমি দাঁড় করিয়ে দিচ্ছি। এখানে আর্কিটেক্টের সাথে বসে একটা আলোচনা করে কোথায় কি রাখা যায়, মানে বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড আমি রেডি করে দিচ্ছি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। কিন্তু আপনি যে এটাই দিবেন, দেখা গেছে অনেক আর্কিটেক্ট আবার এটা মানতে চাবে না, সে আবার দেখা গেছে বলবে যে 1 ইঞ্চি কম বেশি, মানে ওনার ডাইমেনশনের সাথে আপনার ডাইমেনশন একটু 19-20 হবে। কিন্তু এখানে আমি যে ডাইমেনশনটা নিয়ে আসছি আপনি ম্যাক্সিমাম 90% এর সাথে সবার সাথে মিলে যাবে, সেরকম কোনো ভেরিয়েশন হবে না। ওকে, এখানে এটা দিয়ে দিলাম, আপনারা এটা দেখে নিন। তারপরে আসি ফিচার, প্লাম্বিং ফিচার রিকোয়ারমেন্টে, এটা আসলে আর্কিটেক্টই সলভ করে দেয় প্ল্যানের সাথে। তারপরে আপনাকে যদি হচ্ছে সে ইনভাইট করে ডিজাইন, প্রিলিমিনারি ডিজাইনের ক্ষেত্রে একদম শুরু থেকে, যে আমার এত বড় একটা ফ্লোর এরিয়ার একটা কমার্শিয়াল বিল্ডিং, তো আমার এতগুলো লোক হবে, সেই লোকের জন্য আমার এত মেল হবে, এত ফিমেল হবে, বা ডিসেবল পার্সন থাকতে পারে, তো আমার কতগুলো টয়লেট লাগবে, কয়টা ইউরিনাল লাগবে, কয়টা বেসিন লাগবে, এটা একটা ডিসকাশন করে একটা প্ল্যানটা আর্কিটেক্টই করে দেয়। এবার আপনি চাইলে এটাকে ইনভলভ হতে পারেন বা আপনার সাথে ডিসকাস করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে এই টেবিলটা ফলো করা হয় বিএনবিসি। তো এখানে আমি একটু জাস্ট বলে দিচ্ছি কিভাবে। যে রেসিডেন্সিয়াল, এটা হচ্ছে অকুপেন্সি, বিল্ডিং অকুপেন্সি। আচ্ছা, বিল্ডিং অকুপেন্সিটা টাইপটা কি এটা সবাই আমরা অনেকেই জানি, আর না জানলেও সমস্যা নেই, আমাদের সামনের ক্লাসে হচ্ছে ওইটা নিয়ে আলোচনা করবো। এখানে আপনার সিঙ্গেল ফ্যামিলি ডিউলিং, ওয়াটার ক্লোসেট, ওয়ান পার ডিউলিং অর অ্যাপার্টমেন্ট, পার ডিউলিং বা অ্যাপার্টমেন্ট, মানে একটা ইউনিটের জন্য আর কি একটা ওয়াটার ক্লোসেট, সিঙ্গেল ফ্যামিলি যদি হয়।
ওয়াশিং মেশিন হচ্ছে একটা, মানে সরি ওয়াশ বেসিন হচ্ছে একটা, বাথটাব বা শাওয়ার হচ্ছে একটা, ইউরিনাল দরকার নাই, ড্রিঙ্কিং ফাউন্টেনও দরকার নেই, আর একটা কিচেন একটা অ্যাপার্টমেন্টের জন্য এটা। আর ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের জন্য সেম। আর যদি টু ফ্যামিলি ডিউলিং হয় তখন আপনার এই দুইটা করে হবে। সেম ভাবে মেস, বোর্ডিং হাউসেস এন্ড হোস্টেলস, মেসে কি হবে মানে রেসিডেন্সিয়াল এন্ড ফর নন রেসিডেন্সিয়াল স্টাফ। তো এখানে আপনার কোথায় কি হবে, মেল ফিমেল, কত পার্সনের জন্য কয়টা দিতে হবে আপনাকে কোয়ান্টিটি, সব এখানে দেওয়া আছে। আপনারা এটা একটু এই পেজে ডিএনবিসির এই পেজ নাম্বারে গিয়ে 4861তে আপনারা হচ্ছে টোটালটা স্টাডি করে নিতে পারেন। ওকে, এরপরে আসি হচ্ছে ইয়ে নিয়ে আর কি, যে রিকোয়ার্ড প্রেশার। প্রেশার নিয়ে বেসিক শুধু আজকে কথা এখানে স্লাইডে কথা বলবো, বাকিটা আমাদের ওয়াটার সাপ্লাই ডিজাইনে আমরা আলোচনা করব। তো এখানে দেখেন দ্য ডিজাইন, দ্য সাইজ অফ এ পাইপ সাপ্লাই এ ফাসেট, দ্য প্রেশার নিড টু কজ দ্য ফুল ফ্লো অফ দ্য পাইপ ইজ নিডেড। এখানে আপনার মানে প্রেশারটা যে প্রবলেমটা দেখেন, সেটার জন্য কি হয় যে এই যে ওয়াটারটা খুবই স্লোলি পড়তেছে, এটা মাঝে মাঝে বিরক্ত ফিল হয়। আবার বেশি স্পিডে পড়লেও কিন্তু আপনার বিরক্ত ফিল হয়, মানে আনকমফোর্ট ফিল হবে। তো এটা একটা কিন্তু মানে এটা কমফোর্ট একটা প্রেসারে ওয়াটারটাকে আপনি যদি পান তখন কিন্তু ইউজার ফ্রেন্ডলি একটা বিষয় হবে। তো সেই ক্ষেত্রে কি হয় যে এই বেসিনের আমরা কিন্তু প্রেসারটা দেখা গেছে অনেকগুলো কোম্পানিতে লেখা থাকে যে আমার একটা বেসিনের জন্য, বেসিনের এটা পিলার কক হোক বা হচ্ছে এই বেসিন কক হোক বা বেসিন মিক্সচার হোক, সে কতটা প্রেসারে তার কমফোর্ট সাপোর্টটা দিবে সেটা লেখা থাকে ওটার গায়ে আর কি। আপনারা এটা দেখে নিতে পারেন, ওকে যদি ওই প্রেসারটা আপনি দিতে পারেন তো অবশ্যই আপনার হচ্ছে কমফোর্টেবল একটা ওয়াটার ফ্লো দিবে। তো যদি আমাদের কোনো এরকম হচ্ছে কোনো কোম্পানি বা ম্যানুফ্যাকচার এরকম লেখা না থাকে, তখন হচ্ছে আপনাকে এটা এসিউম করে নিতে হবে। সেই এসিউমিংটা হচ্ছে এখানে একটা চার্ট ফলো করতে পারেন। এটা হলো যে অর্ডিনারি বেসিন ফাসেট, এই যে বেসিন ফাসেটের জন্য অর্ডিনারি, আর একটা হচ্ছে সেলফ ক্লোজিং, দুটা আলাদা। এটা হচ্ছে ম্যানুয়ালির জন্য, এটা 8 psi প্রেসার আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড। সেলফ ক্লোজিং বেসিন ফাসেট মানে ওই যে সেন্সর সিস্টেম, সেগুলোতে আপনার হচ্ছে 12 psi লাগবে। সিং ফাসেট 3/8 ইঞ্চি, এখানে 10 psi। সিং ফাসেট হাফ ইঞ্চি ডায়ার সিং, যেটা নর্মালি এটা ইউজ হয় হাফ ইঞ্চি ডায়ার, সেখানে আপনার 5 psi প্রেসার হলেই আমার। বাথটাব ফাসেটের ক্ষেত্রে আপনার 5 psi, লন্ডিটি হাফ ইঞ্চির ক্ষেত্রে 5 psi, শাওয়ারের ক্ষেত্রে 12 psi। এই যে শাওয়ারের মূলত প্রেসারের প্রবলেম গুলো হয় উপরের ফ্লোর গুলোতে, যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই 90% এর উপরে 95% আমরা হচ্ছে গ্র্যাভিটেশনাল মানে গ্র্যাভিটি সিস্টেমটা ইউজ করি। তো সেই ক্ষেত্রে এই উপরের ফ্লোর গুলোতে এই প্রেসারের প্রবলেমটা দেখা যায় শাওয়ারে, মূলত শাওয়ারে বেশি না। সেই প্রেসারটা আপনাকে আনার জন্য এই যে 12 psi প্রেসারটা যদি আপনি আনতে পারেন, মিনিমাম একদম আমি বলবো যে 8 psi যদি বা 6 psi যদি আপনি আনতে পারেন তাহলে চলার মতো হবে, কিন্তু 8 থেকে 10 psi আনতে পারলে অনেক ভালো। আচ্ছা, এরপরে আসি বল কক ফর ক্লোজেট। এখানে 15 psi ফ্লাশ ভালভ ফর ক্লোজেট, প্লাস প্লাস মানে হচ্ছে আপনার ফ্লাশোমিটার টাইপ, আর এটা হচ্ছে ফ্লাশ ভালভ ফর ইউরিনাল। ফ্লাশোমিটার টাইপ হলে আপনার 10 to 20 psi লাগবে। গার্ডেন হোস 50 ফিট এন্ড সিলকক, এখানে আপনার 30 psi লাগবে কোথায়। আচ্ছা, তারপরে আমি আসি সেকেন্ড নেক্সট স্লাইডে। আমাদের ফিকচার অ্যাপ্লায়েন্সেস নিয়ে কথা হয়ে গেল, এখন আসি পাইপ। পাইপের মধ্যে অনেক ক্যাটাগরির পাইপ আছে, তো অতগুলো নিয়ে তো ডিসকাশন এখানে সম্ভব না। আপনারা চাইলে হচ্ছে একটু অনলাইন ঘেটেও দেখতে পারেন বা রেফারেন্স বইগুলো ঘাটতে পারেন। তো কিছু পাইপ নিয়ে আমি আলোচনা করি, যেমন ফেরাস মেটাল পাইপ, সেখানে হচ্ছে আয়রন পাইপ, কাস্ট আয়রন পাইপ এন্ড স্টিল পাইপ, 3 ধরনের পাইপ আছে। আর হচ্ছে কপার পাইপ আর হচ্ছে প্লাস্টিক পাইপ। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্লাস্টিকটা হিউজ প্রচলিত, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতেও হিউজ। ছোট ছোট অনেকগুলো কান্ট্রিতে এই প্লাস্টিকটা খুবই চলছে। তো এরপরে আসি আমার গ্যালভানাইজড পাইপ, খুবই প্রচলিত ছিল, এখন অনেকটা কমে গেছে, অনেকে ইউজ করতে চাচ্ছে না। কি কারণে চাচ্ছে না সেটা আমি একটু বলি। যে জিআই পাইপে নাকি হচ্ছে আপনার মরিচা ধরে যায়, পাইপের ডায়া কমে যায়, জং করে দেয়, হ্যাঁ, এই প্রবলেম গুলো দেখা যায়, পানিতে গন্ধ আসে। তো এটা আসলে জিআই পাইপের দোষ দেওয়াটা ঠিক না। সেটা হলো আপনার আমরা যদি এখন বর্তমানে যে ওয়াটারটা আপনার পাচ্ছি সেটা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আয়রন ওয়াটার।
যে এলাকাতে আপনার হচ্ছে আয়রন আছে বেশি, যেমন ধরেন বাগেরহাট খুলনা, এই এলাকাগুলোতে অনেক জায়গাতে আয়রন পাওয়া যায়। এরপর আপনার চিটাগাং ডিভিশনের পাহাড়ি এলাকাগুলোতে লবণাক্ত পানি, এই পানির যে প্রবলেম গুলো, ভাই কি শুনতেছেন আমাকে সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। জি ভাই শুনতেছি। সাপোজ ধরেন আমি যে ওয়াটারটা ডিপ থেকে উঠাচ্ছি এটাতে আয়রন ভরা, তো আমি আয়রনটাকে রিমুভ না করে আমি সেখানে জিআই পাইপ আমি ইউজ করতেছি, করার পরে কি হচ্ছে, জিআই পাইপে মরিচা পড়ে পাইপের ডায়া কমে যাচ্ছে, সমস্যা হচ্ছে এটা সেটা। এখন জিআই পাইপের দোষটা আমি দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু মানে ফলটা কিন্তু জিআই পাইপের না, ফলটা কিন্তু আমাদের যে ওয়াটারটা আমরা ইউজ করতেছি সেইটার মানে কোয়ালিটির উপর ফলটা। তো সেই ক্ষেত্রে আপনি যদি আয়রন রিমুভ করে তারপর জিআই পাইপে পানিটাকে সাপ্লাই করেন, জিআই পাইপে কিন্তু কখনো ওরকম প্রবলেমটা হবে না। তো জিআই পাইপটা কিন্তু বলা যায় এটা একটা রিজিড পাইপ, অনেক স্ট্রং পাইপ, হেভি হিউজ লোড নিতে পারে। হ্যাঁ, দীর্ঘ মানে এটার স্থায়িত্ব কালটাও বেশি। তো আমরা কিন্তু আস্তে আস্তে এটা থেকে পিছাই যাচ্ছি। আমাদের কিন্তু মূলত গোড়াই সমস্যা, পানির কোয়ালিটিতেই প্রবলেম, ওইটার দিকে আমরা খেয়াল দিচ্ছি। তো এরপরে আসি হচ্ছে এই কাস্ট আয়রন পাইপটা আমাদের এই যে সে 1980 2000 সাল, এই সালটাতে কিন্তু এটা খুবই প্রচলন ছিল এবং চলতেছিল। আস্তে আস্তে এই পানির প্রবলেম দেখা শুরু হয়, এই কারণে কাস্ট আয়রন পাইপ গুলো আস্তে আস্তে আপনার হচ্ছে ইউজটা কমে যায়। আবার আরেকটা সমস্যা হচ্ছে কাস্ট আয়রন পাইপ ইনস্টলেশন করা, এটা ইনস্টলেশনের দক্ষ আপনার হচ্ছে যে প্লাম্বার বা ওয়ার্কার সেটা কিন্তু পাওয়া খুবই টাফ। তখন কি হয়, তারা জয়েন্ট ঠিকভাবে দিতে পারে না, জয়েন্ট দিয়ে দেখা গেছে আপনার গাছ বের হয়ে যায়। গাছ জন্মানোর কারণগুলোও তো আমরা হচ্ছে এটা দেখি না যে আসলে কি জন্য বের হচ্ছে। আমাদের সেই জয়েন্টের জন্য প্রবলেম, মানে আমাদের হচ্ছে ইনস্টলেশন ঘাটতির জন্য প্রবলেমটা হলো, আমরা দোষ দিচ্ছি পাইপকে, এটা আসলে না। তো এই জন্য আর কি কাস্ট আয়রনটা প্রচলনটা খুবই কমে যাচ্ছে। এরপরে আসি, কাস্ট আয়রন সয়েল পাইপ ইজ ম্যানুফ্যাকচার ইন 4 ভ্যারাইটিস। 4টা ভ্যারাইটিস এ আপনার হচ্ছে এটাই হয়, স্ট্যান্ডার্ড পাইপ, সিঙ্গেল হাফ অথবা হচ্ছে বেল বলা হয়, ডাবল হাফ বা বেল, আর হচ্ছে হাফলেস। হাফটা কি, হাফ বা বেলটা কি, এই যে এখানে দেখেন, এখানে যে 3টা পাইপ দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে সিঙ্গেল হাফ, এই যে এটাকে হাফ বলা হয়, এটাকে হাফ বলি, হাফ বা বেল যেটা বলি। তো দুই পাশে থাকলে ডাবল হাফ, আর এক পাশে থাকলে সিঙ্গেল হাফ, আর যদি কোনো পাশে না থাকে তখন এটা হাফলেস পাইপ। হাফলেস কাস্ট আয়রনও হতে পারে বা অন্য যে কোনো পাইপই হতে পারে। হ্যাঁ, আপনি হাফ বা বেল বিষয়টা কি এটা চিনে রাখবেন। ওকে, এরপরে আসি স্টিল পাইপ। স্টিল পাইপটা আমরা হচ্ছে জানি এটা চলতেছে, এটা কিছু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, ইন্ডাস্ট্রি অনেক কেমিক্যাল গুলো পাস করার জন্য ইউজ করা হয়, ওয়াটারে তেমনটা ইউজ দেখি না। তারপরে আপনার হচ্ছে প্লাস্টিক পাইপ আসি। এই যে প্লাস্টিক পাইপ আমরা এখন সচরাচর ইউজ করতেছি, এখানে আপনার অয়েল, ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, বা ওয়াটার, সব ক্ষেত্রে আমরা প্লাস্টিক ইউজ করতেছি। তো এটা কিন্তু আপনার হচ্ছে যে এটা কি বলছে যে এখানে ইট মে বি লাস্ট ফর 30 ইয়ার্স আন্ডার ফেভারেবল কন্ডিশন। মেবি বলছে, মেবি 30 বছর আপনার এটা যেতে পারে, সেটা ফেভারেবল কন্ডিশনে হইতে হবে। মানে ওরে হচ্ছে আপনার টেম্পারেচার বেশি দেওয়া যাবে না, প্রেসার বেশি, ওর যে লিমিটেড প্রেসার আছে ওয়াটার সেই প্রেসার রাখতে হবে, টেম্পারেচারটাকে আপনার ওর রিজনেবল ইয়ের ভিতরে রাখতে হবে। মানে ওর যত কন্ডিশন আছে সেগুলো আপনি ফলো করলে ওকে 30 বছর পর্যন্ত আপনি কাজ করাতে পারবেন। কিন্তু যদি হচ্ছে সেগুলো আপনি না করতে পারেন, দেখবেন মানে 20 বছরের মধ্যেই একে চেঞ্জ করার সময় হয়ে যাবে প্লাস্টিক পাইপ। এখানে একটা কোশ্চেন আছে আমার, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কোথায় পিভিসি পাইপ এবং কোথায় ইউপিভিসি পাইপ ইউজ করি? আচ্ছা, পিভিসি ইউপিভিসি আমি বলতেছি। পিভিসি হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই ইউজ হয়, স্যানিটারিতেও ইউজ হয়। আর ইউপিভিসিটা হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাইতেও ইউজ হয়, স্যানিটারিতেও ইউজ হয়। এখন ইউপিভিসি ওয়াটার সাপ্লাইতে কোনটা ইউজ হয় আর স্যানিটারিতে কোনটা ইউজ হয় সেটা হচ্ছে এটার কিছু ক্লাস আছে। যেমন ক্লাস বলতে আপনার ইউপিভিসি প্রেসার পাইপ, নাম শুনবেন, ইউপিভিসি প্রেসার পাইপ, সেটা হচ্ছে আমার ওয়াটার সাপ্লাইতে ইউজ করা হয়। হ্যাঁ, ওইটা হলো দেখবেন আপনার ইউপিভিসি থ্রেড পাইপ বলে, সবুজ কালারের একটা পাইপ দেখবেন যেটা থ্রেড কেটে ইউজ করা যায়, রিজিড থাকে আর কি, তেমন ফ্লেক্সিবল না। আর স্যানিটারিটাও রিজিড থাকে কিন্তু এটা থিকনেসটা কম থাকে এবং ওটার ম্যাটেরিয়ালটা ভিন্ন। তো ওই ইউপিভিসি থ্রেড পাইপ যেটা, ওইটা হচ্ছে ওয়াটার সাপ্লাইতে ইউজ করা হয়। আর
পিভিসি পাইপ যেটা আপনার হচ্ছে প্রেসার বেশি নিতে পারে, মানে এটা পিএন ক্যাটাগরি ডিভাইড আছে, ক্লাস ভাগ করা আছে। হাই প্রেসারে যেগুলো সেগুলো হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই ক্ষেত্রে ইউজ হয়, আর লো প্রেসারে যেটা থিকনেস কম থাকে ওয়াল থিকনেস, ওগুলো স্যানিটারিতে ইউজ হয়। এটাই ইউপিভিসি হচ্ছে আনপ্লাস্টিসাইজড পলিভিনাইল ক্লোরাইড, আর পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আর ক্লোরিনেটেড পলিভিনাইল ক্লোরাইড সিপিভিসি, সিপিভিসি শুধু হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাইতে ইউজ হয়, এটা স্যানিটারিতে ইউজ করা হয় না। আমরা এখানে আপনি বলছিলেন যে ইউপিভিসি পিভিসি দুইটাই কিন্তু ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইউজ হচ্ছে জি ওয়েস্ট কনভেতে। হ্যাঁ। তো এখন আমরা আসলে লোকেশন ভেদে কি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ, হ্যাঁ। এই লোকেশনে আমি পিভিসি ইউজ করব, এই লোকেশনে ইউপিভিসি ইউজ করব, এই ধরনের কোনো থাম্ব রুল আছে কিনা? থাম্ব রুল বলতে আপনার ইউপিভিসি থ্রেড পাইপ যেটা, ওটা হচ্ছে আপনার প্রেসারটা, ওটার আবার সমস্যা হলো থ্রেড কাটতে হয়, থ্রেড কেটে জয়েন করতে হয় জিআই পাইপের মতো। এটা একটা হচ্ছে এর, মানে বৈশিষ্ট্য, মানে এটা একটা ভিন্নতা। আর একটা হচ্ছে ইউপিভিসি থ্রেড পাইপে আপনার হলো ওই মানে ওটা মরিচা ধরে, সিপিভিসির মতো না। আচ্ছা, আর এখানে এগুলা যখন আমরা ল্যাবে পাঠাই তখন এখানে যে ওয়াটার সাপ্লাই যে প্রেসারটা ক্রিয়েট হয় এটা সার্কামফারেন্সে সেকশনের পাইপে, তো সেই প্রেসারের রেসপেক্টে ওয়াটার থ্রাস্টটা আসলে কোন পাইপটা বেশি নিতে পারে, পিভিসি নিতে পারে না ইউপিভিসি নিতে পারে? এটা আপনার পিভিসি নিতে পারে বেশি। যদি আমি ইউপিভিসি আর পিভিসি এর দিকে করি তাহলে পিভিসি, আর যদি আপনি পিভিসি পিভিসি এটার সাথে সিপিভিসি অ্যাড করেন তখন আমি বলবো সিপিভিসি। আচ্ছা, এটা পিভিসিও নিতে পারবে, কিন্তু আপনি কোন ক্লাসের ইউজ করতেছেন, ওই যে আপনার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এরকম ডিফাইন করা আছে, এ গ্রেড পাইপ, বি গ্রেড পাইপ। হ্যাঁ, যদি আপনি এ গ্রেড পাইপের পিভিসি নেন আর এ গ্রেড পাইপের সিপিভিসি ইউপিভিসি নেন তাহলে মোটামুটি সেম প্রেসারই নিবে, মানে ওখানে দেখবেন ক্যাটাগরি দেয়া, মানে প্রেসারের যে টেকনিক্যাল ডাটা ওটা দেয়া থাকে ওদের কোম্পানি, যে আমার এই প্রেসার নিতে হবে। তো আপনার সিস্টেমের যে প্রেসার থাকে, মানে আপনার বিল্ডিং যদি 15 তলা হয়, তা আপনার যদি 15 তলায় একদম সবচেয়ে বেশি প্রেসার কাজ করবে হচ্ছে বটমে, তো বটমে যে প্রেসারটা আপনার দরকার, যদি সেই পাইপের যে টেকনিক্যাল ডাটা আছে ও যদি ওই প্রেসার নিতে পারে তাহলে আপনি ইউপিভিসি পিভিসি সিপিভিসি ডাজন্ট ম্যাটার, আপনি যেটাই যে কোনো একটা ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন আমি ওর যে প্রেসার ক্যারিং ক্যাপাসিটি ওটা চার্ট দেখে আমরা সিলেকশন করব। এটা আর আরেকটা সুবিধা অসুবিধা যেটা সিপিভিসি আর ইউপিভিসি এর ভিতরে আমি যদি ডিফাইন করি, সিপিভিসি এর আরেকটা সুবিধা হচ্ছে এটা ক্লোরিনেটেড। এটা হচ্ছে ক্লোরিনেটেড মানে হচ্ছে এটাকে ক্লোরিন করে, মানে একটা ম্যাটেরিয়াল ইউজ করে ট্রিটমেন্ট করা যাতে এটাতে মানে আপনার ওই যে মরিচা পড়ার যেটা প্রবলেম এটা না পড়ে। তারপরে এটা অনেকটা হিট নিতে পারে, যেটা আপনার হচ্ছে ইউপিভিসি পারবে না। সিপিভিসি আপনার হট ওয়াটার সিস্টেমে ইউজ করা হয়, তো হট ওয়াটার কোল্ড ওয়াটার দুইটাতে ইউজ করা হয়। আমি যদি ইউপিভিসি পিভিসি আর সিপিভিসির সাথে মানে করি, কম্পেয়ার করি, তখন আমি বলবো সিপিভিসি ওয়াটার সাপ্লাই ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি গ্রাউন্ড আন্ডার সয়েলে যদি কোনো পাইপ লেআউট দিই মাটির নিচে যার উপরে সয়েল সারচার্জ থাকবে, তো সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, পিভিসি না পিভিসি করতে পারেন, পিভিসি নো প্রবলেম ইউজ করতে পারেন, কিন্তু পিভিসি এর আপনার হচ্ছে ওইটা খুবই হাই প্রেসারে ইউজ করা হয়, মানে ওইটা একটু মানে প্রাইস গুলো অনেক হাই থাকে পিভিসি পাইপের। তো এই জন্য আপনার ইউপিভিসি পাইপের যে ওয়াল থিকনেস এবং যে প্রেসার নিতে পারে তাতে আমাদের এই যে গ্র্যাভিটি সিস্টেম, আমরা তো আর প্রেসারাইজ সিস্টেম ইউজ করি না এই স্যানিটারির জন্য, সিওয়ারেজ লাইনের দ্বারা আমরা প্রেসারাইজ সিস্টেম করি না ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে আমরা ইউপিভিসি ইউজ করি। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আর যদি আপনি প্রেসারাইজ সিস্টেম করেন তখন আপনি পিভিসি তে যাবেন, পিভিসি তে অনেক হাই ক্লাস প্রেসার নিতে পারে এরকম ক্যাটাগরির পাইপ আছে, তখন আমি বলবো যে পিভিসি তে যান। আর আরেকটা বিষয়, আপনি যদি আরো সেফ থাকতে চান, আরো স্ট্যান্ডার্ড রাখতে চান, তখন আপনি এই যে এবিএস পাইপটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এবিএস পাইপ, কিন্তু এটা বাংলাদেশে খুঁজে পাবেন না, অ্যাভেলেবল না। তারপরে পিপিআর পাইপটা অ্যাভেলেবল আছে, এটা আবার ইনস্টলেশনের ঝামেলা সবাই। হ্যাঁ বলেন। এটার ডাটা হচ্ছে আপনি পাবেন যেমন আমাদের যে বাংলাদেশে যে, হ্যাঁ আমি দিতে পারবো, সমস্যা নেই। আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো এই পাইপ গুলো ম্যানুফ্যাকচার করে সেই ক্ষেত্রে সেখানে আপনার ন্যাশনাল পলিমার আছে, সজন ইন্টারন্যাশনাল আছে, তারপর আপনার
এই সিপিবিসি এর ক্ষেত্রে অজয় আছে, অ্যাস্ট্রাল আছে, হ্যাঁ, তারপরে এই এনপলি আছে, আরএফএল আছে, আরএফএল এর ইউপিভিসি পাইপ, সিপিবিসি পাইপ আছে। তারপরে হ্যাঁ, আমি আপনাদেরকে 2-3টা কোম্পানি দিয়ে দিই, আরএফএল, সজন, ন্যাশনাল পলিমার, কয়টা দিলে আপনি কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে এই যে এসআর পাইপ, স্টাইরেন রাবার পাইপ, এগুলো অ্যাভেলেবল নাই আর কি। পলিপ্রোপাইলিন পাইপ মানে পলিপ্রোপাইলিন র্যান্ডম, এটা পিটিআর পাইপ নামে একটা পাইপ আমাদের অ্যাভেলেবল আছে, এটাও আপনারা এই ওয়াটার সাপ্লাইতে ইউজ করতে পারেন। ওকে, এই যে ইউপিভিসি দেখেন আপনারা এখানে ডিটেল কিছু দিয়ে দিচ্ছেন, যে এটা টেম্পারেচার আপনার 60°C পর্যন্ত আপনার এটা সুইটেবল কাজ করবে। আর আপনার হলো it joint may be start leaking, এটা কি বলছে যে rigidity fixed pipes may be deformed due to high thermal expansion, যদি টেম্পারেচার বেড়ে যায় তখন এটা থার্মাল এক্সপানশন হবে, as a result joint may start leaking, জয়েন্ট থেকে লিক স্টার্ট করবে। মানে এই ইউপিভিসি পাইপ যদি আপনি নরমালটা একেবারে ইউজ করেন, হেভি নরমালটা ইউজ করলে ও বেশি টেম্পারেচার নিতে পারবে না, তখন হবে কি এই লিকিং করবে। যেমন এই যে আমাদের প্রজেক্টে ডি ওয়াটারিং এর একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের এই যে টাকা বাঁচানোর জন্য আমরা, না এটা আমি কি বলবো, ম্যানেজমেন্ট থেকে তো একটা কস্টিং এরও বিষয় থাকে, তখন নরমাল পাইপ গুলো আনা হয়েছিল, মানে তারপর ডি ওয়াটারিং। এই যে টেম্পারেচার গেছে কিছুদিন আগে, হিউজ টেম্পারেচার চলে গেছে, দুর্বল হয়ে গেছে টেম্পারেচারের কারণে। তখন যখন হাই প্রেসারে আমার ওই আপনার হচ্ছে কি বলবো, সিওরেজ পাম্প গুলো, সাবমার্সিবল ড্রেনেজ পাম্প আমরা স্টার্ট করি, তখন হয় কি জয়েন্ট গুলা ছুটে যাচ্ছিল আর কি। তো এটা হচ্ছে ইউপিভিসি পাইপের প্রবলেম, অতিরিক্ত টেম্পারেচারে জয়েন্ট গুলো আপনার লুজ হয়ে যায়, এটা আর কি। তো তারপরে হচ্ছে আপনার সেজন্য ইউপিভিসি আমি বলবো না যে প্রেসারাইজ সিস্টেমে আপনারা ইউজ করেন। ওকে, তারপরে হচ্ছে ক্লোরিনেটেড পলিফিনল ক্লোরাইড, সিপিভিসি পাইপ। সিপিভিসি পাইপের আপনার কস্টিংটা বেশি, মানে এটার একটু প্রাইসটা বেশি থাকে, ফিটিংস গুলো দাম বেশি থাকে ইউপিভিসির তুলনায়, এবং এবং এটা একটু লং লাস্টিং হয়। হ্যাঁ, এটা এটা কেমিক্যাল রেজিস্ট্যান্স লাইক পিভিসি পাইপ, ফুড কেমিক্যাল, পিভিসি পাইপটার মতো এটা কেমিক্যাল রেজিস্ট্যান্সটা খুবই ভালো কাজ করে, এবং এটা টেম্পারেচার নিতে পারে দেখুন 99°C, এর মানে একদম ম্যাক্সিমাম, এর বেশি টেম্পারেচার আপনার হয় না। তো সেক্ষেত্রে সে মানে ক্যাপেবল টেম্পারেচার নিতে। তারপর হচ্ছে দিস পাইপ আর অলসো রিকমেন্ডেড ফর হট এন্ড কোল্ড ওয়াটার লাইনস এন্ড ফর প্রসেস পাইপিং ফর দ্য হট করোসিভ লিকুইডস। মানে এটা আপনি হট কোল্ড ওয়াটার সাপ্লাইতে ইউজ করতে পারেন, বা হট ওয়াটার যে কোনো ধরনের লিকুইড আপনি পাস করাতে পারবেন এখান থেকে। বুঝতে পারছেন ভাই? ওকে, তো আমাদের সিবিবিসিটাই এখন বেশি প্রচলিত, যদি মানে খরচের কোনো প্রবলেম ক্লায়েন্টের না থাকে। এরপরে আসি হচ্ছে একিলোনিক, এটার নামটা উচ্চারণটাও প্রবলেম, একিলোনিট্রাইল বুটাডিন স্টাইরেন এবিএস পাইপ। হ্যাঁ, এই এবিএস পাইপটা খুবই ভালো, মানে আমি যদি এতক্ষণ যে পাইপগুলো নিয়ে কথা বলছি তার থেকে এবিএসটা সবচেয়ে বেশি বেস্ট আর কি বলা যায়। তো এ দেখেন টেম্পারেচার, এই টেম্পারেচার নিতে পারে 180°F, ওই সিবিবিসি থেকে একটু কম, কিন্তু এর আপনার হচ্ছে কেমিক্যাল রেজিস্ট্যান্সটা এন্ড লোয়ার ডিজাইন স্ট্রেংথ দেন পিভিসি পাইপ, এটা কেমিক্যাল রেজিস্ট্যান্সটা একটু কম হয়। কিন্তু এটা স্যানিটারির ক্ষেত্রে আমি যদি বলি যে ইউপিভিসি এর চাইতে এই এবিএসটা স্যানিটারির জন্য বেস্ট কাজ করে। আর এবিএস এর আরেকটা অ্যাডভান্স পাইপ পাওয়া যায়, সেটা হলো আপনার ভিতরে ব্রাসের ম্যাটেরিয়াল থাকে, মানে এটা রিজিড ম্যাটেরিয়াল থাকে, ওই পাইপ গুলা তো এখন অ্যাভেলেবল। ওইটা যদি ইউজ করতে পারেন তাহলে তো আরো বেস্ট, আর কোনো প্রবলেমে আমি বলবো না হবে স্যানিটারি সিস্টেম। ওকে, তো পাইপ নিয়ে এইটুকুই বললাম। আচ্ছা, এছাড়া আরো কিছু পাইপ আছে আপনার এইচডিপি পাইপ। হ্যাঁ, এইচডিপি পাইপ, হাই ডেনসিটি পলিথিন, হাই ডেনসিটি পলিথিন এটাই হবে বলবেন। তো এইচডিপি পাইপটাও কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ডে ইউজ হয়, মানে হেভি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম যদি হয়, ওটা অনেক মোটা মোটা পাইপ গুলো দেখবেন, আগে তো আরসিসি পাইপ ইউজ হতো, এখন বর্তমানে এইচডিপি পাইপ গুলা ইউজ হয় আন্ডারগ্রাউন্ডে। যেমন আপনার 1 ফিট 1.5 ফিট পাইপ, 2 ফিট পাইপ, এগুলো এইচডিপি পাইপ দিয়ে আর কি নেওয়া হয়। ওকে, তো পাইপ নিয়ে এইটুকুই বললাম। আচ্ছা, এছাড়া আরো কিছু পাইপ আছে আপনার এইচডিপি পাইপ। হ্যাঁ, এইচডিপি পাইপ, হাই ডেনসিটি পলিথিন, এটাই হবে বলবেন। তো এইচডিপি পাইপটাও কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ডে ইউজ হয়, এখন বর্তমানে এইচডিপি পাইপ গুলা ইউজ হয় আন্ডারগ্রাউন্ডে। যেমন আপনার 1 ফিট 1.5 ফিট 2 ফিট পাইপ, এগুলো এইচডিপি পাইপ দিয়ে আর কি নেওয়া হয়।
তো এই আরসিসি পাইপ গুলোকে অ্যাভয়েড করতে পারে, তাহলে এইচডিপি পাইপ আপনারা বেস্ট হিসেবে আন্ডারগ্রাউন্ড ইউজ করতে পারেন। এইচডিপি আপনি হচ্ছে ড্রেনেজ সিস্টেমে আপার গ্রাউন্ডে ইউজ করতে পারেন যদি প্রাইস গুলো একটু হাই হয়। আর এটা এইচডিপি পাইপটা হচ্ছে আপনার মানে ওই কয়েল পাইপ, এইচডিপি কয়েল পাইপ নাম শুনছেন? হ্যাঁ, অনেকে বলে যে কয়েল পাইপ। হ্যালো, যে এখন ইউজ হচ্ছে ওগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা এইচডিপি কয়েল পাইপ, এটা ফ্লেক্সিবল আর কি, আপনি ওই হোস পাইপের মতো যেখানে সেখানে নিতে পারেন। ওকে, তারপরে আসি টাইপের, এটা হচ্ছে টেবিল, এটা হলো থ্রেড নিয়ে কথা বলতে বলি একটু। ডায়ামিটার এন্ড নাম্বার অফ থ্রেডস ইন ডিফারেন্ট সাইজেস অফ পাইপ, এটা হলো অ্যাকর্ডিং টু ব্রিটিশ স্ট্যান্ডার্ড ডিএসপি। এখানে থ্রেড হচ্ছে আপনার এটা একটু প্রবলেম আছে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে হট ওয়াটার সাপ্লাই ক্ষেত্রে যেমন গিজার বা অন্যান্য কিছু, এগুলোর ক্ষেত্রে আমরা কোন পাইপটা ইউজ করতে পারি? এই যে সিপিভিসি হট ওয়াটারের জন্য বেস্ট। ঠিক আছে। আপনি স্টিল পাইপও ইউজ করতে পারেন, জিআই পাইপও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। জিআই পাইপে হট ওয়াটার ইউজ করলে প্রবলেম কি, আপনার হচ্ছে ওইটা যখন হট ওয়াটার ইউজ করবেন, যদি কোনো এমন একটা জায়গা দিয়ে ওটাকে লেইং করছেন যেটা হিউম্যানের সাথে মানে মানুষের সাথে ওইটা লাগতে পারে, হাত দিতে পারে এরকম কিছু, তখন কিন্তু আপনার ওইটা হিট হিট প্রবলেম হবে, হাত জ্বলে যেতে পারে, জিআই পাইপটা গরম হয়। সেই জন্য আপনাকে তখন ইনসুলেশন ইউজ করতে হবে জিআই পাইপে। আর সিবিভিসি টা সেটা তেমন হয় না। আর আপনি হট ওয়াটারে জিআই পাইপ এবং হচ্ছে স্টিল পাইপ, সিবিভিসি পাইপ যে কোনো কিছুটা ইউজ করতে পারেন, কিন্তু সিবিভিসি টা বেস্ট। অনেক টেম্পারেচার নিতে পারে, প্লাস হচ্ছে আপনার ওই যে বললাম মরিচা পড়ে না, করোসিভ রেজিস্ট্যান্স, এগুলো আর কি। আমরা যখন একটা পাইপ যখন আমরা বিভিন্ন কোম্পানি থেকে যখন পাইপ কেনার জন্য প্রাইস কোটেশন দেখা হয়, তখন ওরা বিভিন্ন শীট নিয়ে আসে ওদের ল্যাবরেটরি টেস্টের। তো তখন আমরা আসলে ওইখানে একটা পাইপ অথবা আমরা যখন সেলফ অ্যাসাইনমেন্ট হিসেবে ল্যাবে পাঠাবো, তখন আসলে আমরা ওই পাইপের কোন টেস্ট গুলা করবো আর কি, কোন প্যারামিটার গুলো আমরা দেখবো ল্যাবরেটরিতে। আচ্ছা, তখন হচ্ছে আমরা যে এগুলো দেখবো, তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টেস্ট আছে, নামটা এখন মনে আসতেছে না, ইয়ের নামটা মনে নেই, কিন্তু এমনি নর্মালি যে টেস্ট গুলো আমরা করি সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ টেস্ট, তারপর আপনার হচ্ছে ডিউরাবিলিটি টেস্ট, তারপরে আপনার হলো এই ইয়ে এরকম ওই টেস্ট গুলো, লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, আপাতত অতটা মনে নেই। ওই টেনসাইল স্ট্রেন্থ বলেন, তারপরে প্রেসার কতটুকু নিতে পারবে, যেমন ধরেন আমার 10 psi, 15 psi, সরি 300 psi, 400 psi এরকম প্রেসার দিয়ে টেস্ট করা হয়। যেমন ওরা কোম্পানি বললো আমার এই সিপিভিসি পাইপটা এর ভিতরে অনেকগুলো ক্লাস আছে। আচ্ছা, আরেকটু ডিটেইল আপনাদের বলি, আপনাদের কাছে যদি একটু নোট থাকে, হ্যান্ড নোট থাকে, তাহলে এই সিপিভিসি সম্পর্কে কিছু ডিটেইল লিখে নেন। এটা হচ্ছে আপনার বলতেছি সিপিভিসির ক্ষেত্রে আমাদের এখানে আমাদের ওই দেখবেন কিছু হচ্ছে আপনার যেমন হলো হাফ ইঞ্চি থেকে আপনার হলো 2 ইঞ্চি পর্যন্ত, এটা ইউজ করা হয় আপনার ক্যাটাগরি এসবিআর 11। ঠিক আছে, এটা হলো এসবিআর 11। আর হচ্ছে আপনার 2 ইঞ্চি থেকে শুরু করে মানে ম্যাক্সিমাম যতটা হয় আর কি, তো সেটাকে আপনার এই 6 ইঞ্চি, 6 ইঞ্চিও হইতে পারে, 8 ইঞ্চিও হইতে পারে, 10 ইঞ্চি, 12 ইঞ্চি পর্যন্ত হয়, 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। এটা আপনার স্টেজ 40 বা স্টেজ 80।
দুইটা ক্যাটাগরি হয়। আর এখানে আরেকটা অ্যাড করে দিই আমি, CS40 oblique SDR 13.5, এই চারটা ক্যাটাগরি হয়। হাফ ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত SDR11 আর SDR 13.5। তো এখানে আপনার হলো এ প্রেসার নিতে পারবে হচ্ছে SDR 13.5, যেটা 13.5 প্রেসার নিতে পারে আপনার 300 PSI হেভি, এরকম আর কি ওদের ইয়েতে দেওয়া থাকে। 300 PSI পর্যন্ত আপনার SDR11 প্রেসার নিবে। সরি, এখানে 2 ইঞ্চি না, 2 ইঞ্চি না, 1.5 ইঞ্চি, 5, 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত SDR11 আর হচ্ছে 13.5। তারপর 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, ম্যাক্সিমাম 12 ইঞ্চি বলতে শিডিউল 40 আর শিডিউল 80। তো এখন এইখান থেকে আপনি ক্লাস ভাগ করবেন যে আপনি যদি হচ্ছে 13, ওদের কোন ক্যাটাগরি পাইপ আপনি ইউজ করবেন, SDR11 আর 13.5। তো দেখবেন 13.5 এ ওদের প্রেসার দেওয়া থাকে যে ম্যাক্সিমাম প্রেসার 300 PSI দেওয়া থাকে, বা 200 PSI ওরা দিল। আপনি তখন ওই প্রেসারটা টেস্ট করতে পাঠাবেন যে এই পাইপের আপনার হচ্ছে এই ডায়ামিটারে সে 300 PSI প্রেসার সে নিতে পারতেছে কি। তো ওই প্রেসার টেস্টটা করবেন। তাহলে কি কি হলো, প্রেসার টেস্ট, টেনসাইল স্ট্রেংথ টেস্ট, তারপর আপনার যে করেশন টেস্টটাও আছে, এটাও হয়, তারপর ডিউরেবিলিটি টেস্ট, এরপরে আপনার আরো কয়েকটা টেস্ট আছে। তো সবগুলো লাগে না, কিছু ওদের মানে ইম্পর্টেন্ট যেটা, যে প্রেসার টেস্টটা এটা ইম্পর্টেন্ট, টেনসাইল টেস্টটা ইম্পর্টেন্ট, টেম্পারেচার টেস্টটাও হয়, টেম্পারেচার দিয়েও দেখে, এই টেম্পারেচার টেস্টটাও আছে। তো আর এই লিস্টগুলো আমি আপনাদের ক্লাস শেষে আমি দিয়ে দেবো, প্রবলেম নেই। আর এই SDR11 13.5, এখন 13.5 হলো 300 PSI নেয়, আর SDR11 হচ্ছে আপনার 400 থেকে 450 PSI, এরকম টেকনিক্যাল ডাটা ওদের থাকে। তাহলে আপনি হাই প্রেসারের ক্ষেত্রে SDR11 ইউজ করবেন, আর এর থেকে একটু কম প্রেসার যদি আপনার দরকার হয় তখন 13.5 ইউজ করবেন। এখন আপনার পাইপের ডায়া যদি 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়, তখন আপনাকে এই ক্লাসে যেতে হবে, শিডিউল 40 আর 80। শিডিউল 40 আর 80 এর মধ্যে ডিফারেন্স কি হচ্ছে আপনার, ওই সেম ভাবে শিডিউল 80 তে আপনার হলো ওরা হাই প্রেসার নিতে পারে, হাই প্রেসার নিতে পারবে, আর এটা ওয়াল থিকনেস বেশি। আর শিডিউল 40 হচ্ছে একটু ওই 80 এর তুলনায় একটু কম প্রেসার নিবে, আর ওয়াল থিকনেস একটু কম। এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে আপনার যে প্রেসারে লাগবে, যেই ওয়াল থিকনেস আপনার দরকার হবে, সেই অনুযায়ী শিডিউল দেখে আপনি মিলে নেবেন। আর SDR11 13.5 এর মধ্যে 13.5 এ আপনি প্রেসার কম পাবেন, মানে কম নিবে, ওর ওয়াল থিকনেস কম থাকে। SDR11 এর প্রেসার বেশি নেয় এবং ওয়াল থিকনেস বেশি থাকে, এটাই আর কি। তো প্রেসারাইজ সিস্টেমের জন্য আপনি সাজেস্ট করবেন SDR11 আর শিডিউল 80, এই দুইটা আর কি। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ওকে, এই সিভিভিসি নিয়ে আরো কথাবার্তা যদি হয়, যে কোনো প্রবলেম করবেন আমাকে নক করলে আমি আপনাদের বলে দেবো। ওকে, এরপরে আপনার হচ্ছে এরপরে আসি আরেকটা কি জানি টেস্ট, প্লাস্টিক, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, সেটা হচ্ছে আপনার প্লাস্টিক ইনস্ট্রাকশন টেস্ট। এই টেস্টটা করেই না, কিন্তু এটা কিন্তু আপনার বিদেশে করা হয়। এই প্লাস্টিক ইনস্ট্রাকশন টেস্ট আপনারা একটু লিখে রাখতে পারেন, প্লাস্টিক ইনস্ট্রাকশন টেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট। প্লাস্টিক ইনস্ট্রাকশন টেস্ট। ওকে, তারপরে আসি হচ্ছে আপনার থ্রেড নিয়ে। এখানে থ্রেড পিচ মানে হচ্ছে যে প্রতিটা দাঁত আর কি, প্রতিটা দাঁত মানে একটা পিচ। এটা হচ্ছে আপনার ইঞ্চিতে, এটা হলো ইঞ্চিতে হবে। টিপিআই মানে টিপিআই হচ্ছে থ্রেড পার ইঞ্চি, আর এটা মিলিমিটার বলছে হাফ ইঞ্চি থেকে আপনার 6 ইঞ্চি পর্যন্ত। হাফ ইঞ্চি পাইপের জন্য আপনার 14টা থ্রেড পার ইঞ্চি। হ্যাঁ, তারপরে আপনার হলো 16 মানে হচ্ছে ওই যে 16 mm ডায়া পাইপ, বা 15 mm আছে, 19 mm, 15 mm ডায়া পাইপ, ওইটার জন্য আর কি। এটার জন্য আপনার 14, 20 মিলি 3/4 এর জন্য আপনার 14, 1 ইঞ্চির জন্য 14টা টিপিআই। তাহলে 1 ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম যতগুলা যাবেন আপনার 11টা টিপিআই হবে। টিপিআই মিনস থ্রেড পার ইঞ্চি, থ্রেড পার ইঞ্চি টিপিআই। তো এখানে আপনার কয়েকটা ক্যাটাগরির থ্রেড কাটা হয়, একটা হচ্ছে আপনার ট্যাপার্ট,
একটা হচ্ছে আপনার লিনিয়ার আর একটা হচ্ছে ট্যাপার্ড। লিনিয়ার না আপনার ওই যে মানে ইকুয়াল মানে সমান থাকে যেটা ওইটা আর কি, আর একটা হচ্ছে ট্যাপার্ড। ট্যাপার্ড বলতে এই যে একটু অ্যাঙ্গেল থাকবে, দেখবেন এই যে 4 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা আপনার একটু অ্যাঙ্গেল হবে, হ্যাঁ? এটা হচ্ছে ট্যাপার্ড। এটাই বেস্ট, এই ট্যাপারটাই হচ্ছে ফলো করা হয় ম্যাক্সিমাম। ওকে, এরপর আসি সাপোর্ট, হ্যাঙ্গার এন্ড সাপোর্ট নিয়ে। আচ্ছা, পাইপিং ইনস্টলেশন, পাইপ প্লাম্বিং ফিচার ইনস্টলেশনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত সুন্দর ডিজাইন করেন না কেন, আপনার যদি ইনস্টলেশনে ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার সিস্টেম ফেল করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডিজাইনের পাশাপাশি ইনস্টলেশনের দিকে হিউজ পরিমাণে আপনাকে মনোযোগ দিতে হবে। এরপরে আসি সাপোর্ট, হ্যাঙ্গারস এন্ড সাপোর্ট। এর ভিতরে আপনার এটা ভার্টিক্যাল পাইপের জন্য সাপোর্ট, তো রাইজার ক্লাম সাপোর্ট দেওয়া হয় এটা ডাক্টের ভিতরে। আর আপনার হচ্ছে স্ক্রিন অন বা ব্র্যাকেট, যে ব্র্যাকেট দিয়েও দেওয়া হয়, স্যাডেল ক্লিপ দিয়েও দেওয়া হয়, স্যাডেল ক্লিপ দিয়ে সাপোর্ট দেওয়া হয়। তো সবচেয়ে বেস্ট এটা থেকে আপনার এটা হচ্ছে একদম বেস্ট সাপোর্ট। এটা দিলে আপনার সুবিধা কি যে আমাদের ভার্টিক্যাল পাইপ গুলো আমরা কি করি, ওয়ালের সাথে একবারে নামাই দিই। অনেকে দেখবেন যে একবারে প্লাস্টার করে লাগাই দেয় ওয়ালের সাথে, পাইপেরও 50% প্লাস্টারের ভিতরে ঢুকাই দেয়। এটা করে না, এটা কিন্তু করে, এটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, এই এই ধরনের আপনার ব্র্যাকেট ইউজ করতে হবে। সেটা ইউজ করে বিল্ডিং এর ওয়াল থেকে আপনার পাইপের একটা মূলত ডিস্টেন্স আপনাকে আনতে হবে, হ্যাঁ, সেটা ডিস্টেন্সটা আনতে হবে। তখন কি হয়, আমার যদি পাইপিং সিস্টেম ফেল করে বা লিক করে, তখন ওই পানিটা চুয়ে চুয়ে পাইপ দিয়ে চলে যাবে, কিন্তু বিল্ডিং এ কিন্তু পাবে না। আর যদি আপনি বিল্ডিং এর সাথে একদম লাগাই দেন, তখন কি হবে, ওই পানিটা বিল্ডিং এর প্লাস্টারকে নষ্ট করবে, তারপর ফাউন্ডেশনটা নষ্ট করবে, মানে আপনাকে হচ্ছে বিল্ডিং এ ত্রুটি করবে। এইটাই তো, সেই ক্ষেত্রে সাপোর্টের বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে এটা হ্যাঙ্গারের বিষয়গুলো এই কিছু টাইপের আছে, সিঙ্গেল পাইপ হ্যাঙ্গার, মাল্টিপল পাইপ হ্যাঙ্গার এই সিস্টেমে নেওয়া হয়। হ্যাঙ্গার উইথ স্প্রিং দিয়ে হ্যাঙ্গার নেওয়া হয় আর কি। তো এটা লোডটা কমানোর জন্য আর কি স্ল্যাবে। তারপরে আপনার হচ্ছে এখানে আপনার এই ধরনেরও নেওয়া হয় ফ্লোরের উপরে স্যাডেল করে। এরপরে এই বেসমেন্টে দেখবেন এই বিষয়টা হয় এবং অ্যাঙ্গেল করে, হ্যাঁ, অ্যাঙ্কর দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে নেওয়া হয় বেসমেন্টে। ওকে, এটা ভাই, হলো একটু সাপোর্ট। কথা ছিল। হ্যাঁ, শিওর। ভাই, ওই যে এই যে ক্লাম গুলো দেখতেছি আমরা, বা ব্র্যাকেট যেটা বা ক্লিপ যেটা, এগুলো আমরা অনেক সময় যে প্লাস্টিক গুলো দেখছি বা যে অ্যালুমিনিয়াম বা লোহার মতো দেখছি, আসলে কোনগুলা বেটার আসলে? ক্লিপগুলা প্লাস্টিকেরটা বেটার না, প্লাস্টিকটা অ্যাভয়েড করা ভালো। আপনার এসএস এর পাওয়া যায়, এসএস এর গুলো ইউজ করতে হবে, এসএস বা অ্যালুমিনিয়াম গুলো ইউজ করতে। অ্যালুমিনিয়াম মানে প্লাস্টিকের থেকে অ্যালুমিনিয়াম বেটার নাকি ভাই? হ্যাঁ, এসএস টা ইউজ করতে পারেন, এসএস টা ভালো। প্লাস্টিকটা আপনার দেখা গেছে একটু টান টান খেলো, তো এই বোল থেকে ছুটে যেতে পারে, বুঝতে পারছেন? ছুটে গেলে পরে ওইটা লাগানো আবার, জি ভাই। এই জন্য প্লাস্টিকটা অ্যাভয়েড করা ভালো। তো এরপরে আসি হচ্ছে এইটা ডিস্টেন্স কত হবে সাপোর্ট গুলো। এখানে আপনার ম্যাক্সিমাম হরিজন্টাল স্পেসিং আর ম্যাক্সিমাম ভার্টিক্যাল স্পেসিং, এটা হচ্ছে সোর্স করা হচ্ছে আপনার আইবিসি 2015 থেকে। তো সেম এরকম একটা টেবিল আমরা হচ্ছে ডিএনবিসি তেও পাবো, ওটা ফলো করলেও হবে। আর আমি নর্মালি বলে দিচ্ছি, সিপিভিসি, ইউপিভিসি আর আপনার পিভিসি এই প্লাস্টিক পাইপের ক্ষেত্রে আমরা হচ্ছে 4 ফিট ম্যাক্সিমাম, মানে 3 ফিট থেকে 4 ফিট, এর বেশি যাব না, ঠিক আছে, হরিজন্টাল স্পেসিং এর ক্ষেত্রে। ভার্টিক্যাল হচ্ছে আপনার এই যে সেম 3 মিটার বসে আর কি, তাহলে আপনার দিনে 3 মিটারের মধ্যে রাখতে, মানে ভার্টিক্যালের ক্ষেত্রে 9 ফিট বলছে, 10 ফিট আপনি ম্যাক্সিমাম যেতে পারেন। তাহলে হরিজন্টালের ক্ষেত্রে আমরা যেতে পারি ম্যাক্সিমাম 4 ফিট, আর ভার্টিক্যালের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 ফিট। এইভাবে সাপোর্ট আমরা দিতে পারি। প্লাস্টিক যেসব পাইপ গুলো প্লাস্টিক আর কি, যেমন ইউপিভিসি, সিপিভিসি, পিভিসি, পিপিআর, তারপর আপনার হচ্ছে এইসব প্লাস্টিক পাইপের ক্ষেত্রে। আর যদি আপনার জিআই পাইপ হয় বা স্টিল পাইপ হয়, হ্যাঁ, তখন আপনার হচ্ছে আপনি বাড়াতে পারবেন। যেমন তখন আপনার হরিজন্টালের ক্ষেত্রে আপনি করতে পারবেন 10 ফিট, আর ভার্টিক্যালের ক্ষেত্রে আপনি ওই সেম 10 ফিটই রাখবেন।
তখন 10 ফিট ডিস্টেন্স আপনি ফলো করতে পারবেন। কিন্তু আপনার ওই প্লাস্টিকের ক্ষেত্রে 10 ফিটে আবার যাবেন না, তখন কিন্তু দেখবেন যে প্লাস্টিকের এখানে যদি ওটা আবার দেখবেন হচ্ছে বাকলিং করবে, বাকলিং করবে। বা কেউ যদি আবার ছাদে যদি এইভাবে আপনি রান করেন, কেউ পাড়া দিলে ওইটা পাকা করে দেবে, এটা প্রবলেম। তো ওটা একটু রিজিডিটিটা কম স্টিল বা অন্যান্য পাইপের তুলনায়। ওকে, এরপরে আসি আপনার পাইপ ফিটিংস। পাইপ ফিটিং এর ভিতরে ওয়াটার সাপ্লাই পাইপ ফিটিং এর ভিতরে আপনার হচ্ছে ফর জয়েন্টিং এর জন্য আমরা ইউজ করতে পারি নিপল, কাপলিং, ইউনিয়ন্স। নিপলটা কি? নিপল হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে লং নিপল। এগুলো শর্টও পাওয়া যায়, ছোট শর্ট টাইপেরও পাওয়া যায় নিপল। তো আপনারা কি ব্রেক নেবেন না ক্লাস শেষ করে দিতে যাচ্ছেন একবারে? একবারে শেষ করলে ভালো হয় ভাই। হ্যাঁ, একবারে শেষ করি, একবারে শেষ করি। যেহেতু আমাদের আজকে জাস্ট ইন্ট্রোডাকশন টপিকস, আমরা শেষ করে দিই একদম। আর বেশি স্লাইড নাই, কয়টা আছে তো চলে আসছে, শেষ হয়ে যাবে। ওকে, ও নামাজের বিরতি তো আপনাদের দেইনি, পরের ক্লাস থেকে চাইলে আপনারা নামাজের বিরতিও নিয়ে নিতে পারেন। আচ্ছা, ওকে, এরপরে আসি আপনার হচ্ছে ওয়াটার সাপ্লাই পাইপ ফিটিংস। এখানে নিপল, কাপলিং, ইউনিয়ন্স। নিপল হচ্ছে যে এটা এটা লং হয়, শর্টও হয়। তো নিপলের কাজটা হচ্ছে দুই পাশে মেল থ্রেড থাকবে। হ্যাঁ, মেল থ্রেড থাকবে দুইটা। আপনার হচ্ছে ফিমেল থ্রেড কাটা থাকবে, যেমন এই যে এই পাশে, এই যে এটা ভিতরে ভিতরে থ্রেড মানে হচ্ছে ফিমেল থ্রেড, আর বাইরের থ্রেড মানে হচ্ছে মেল থ্রেড। নিপলের কাজ হচ্ছে দুইটা ফিমেল থ্রেডকে মাঝখানে যদি আপনি জয়েন্ট দিয়ে পাইপটাকে বর্ধিত করতে চান, তখন আপনি হচ্ছে এই নিপল ইউজ করবেন। কাপলিং হচ্ছে, কাপলিং এর কাজটাও সেম। কাপলিং হচ্ছে আপনার এই যে কাপলিং বলি বা সকেটও বলি আর কি, এটা হচ্ছে এই যে কাপলিং, সকেট আর কি। তো আমরা কাপলিং ও বলি, অনেকে সকেটও বলি। সকেটের কাজটা সেম। সকেট হচ্ছে এই যে দুইটা মেল পাইপকে অ্যাড করার জন্য সকেট আর কি। দুইটা মেল পাইপ বা দুইটা পাইপ, প্লাস্টিক হলে সিভিপিসি পাইপ হলে ওটা তো থ্রেড থাকে না, ওটা হলো সলভেন্ট সিমেন্ট দিয়ে জয়েন্ট থাকে। তো সেটাকে আমরা ওই সকেট দ্বারা দুইটা পাইপ অ্যাড করি। ইউনিয়ন হচ্ছে, ইউনিয়নে আমরা হচ্ছে ইউজ করি দুইটা পাইপ অ্যাড করার জন্য, এবং মাঝখানে একটা আপনার নাট থাকবে। তার মাধ্যমে কি হবে যে যদি কখনো আমরা চাইলে একটা লাইন আর একটা এক্সট্রা একটা লাইন দিতে চাই, তখন তো আমাদের পাইপ কাটতে হবে। এখন পাইপ কাটলে তো আমাদের প্রবলেম, যখন আমরা পাইপ কাটবো না, এই ইউনিয়নটা খুলে ওইখানে আমরা আরেকটা এক্সট্রা একটা জয়েন্ট টয়েন্ট দিয়ে আমরা তখন কাজ করতে পারবো। আর ইউনিয়নের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আপনার ফিক্স পার্ট, এটা হচ্ছে ব্যাক নাট, আর একটা হচ্ছে মুভেবল পার্ট। ফিক্সড পার্টটা যেটা, ওটা ফিক্সড হয়ে থাকবে বুশিং। রিডিউসারের কাজ হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে রিডিউসার। রিডিউসার কাজ হচ্ছে বড় ডায়া থেকে আমি ছোট ডায়া পাইপে নিয়ে যাবো, এটা হচ্ছে রিডিউসারের কাজ। এটা আপনার একটা সকেটও সকেটও হইতে পারে, বা রিডিউসিং সকেটও হইতে পারে, বা হচ্ছে রিডিউসিং এলবো হইতে পারে, রিডিউসিং টিও হইতে পারে। মোট কথা হচ্ছে বড় থেকে ছোটতে যাওয়ার জন্য আমি রিডিউসার ইউজ করি। বুশিংটা হচ্ছে সেম। বুশিং হলো এই যে এইভাবে, এটা হচ্ছে বুশিং। যেমন আপনার একটা পাম্পের, সাপোজ ধরেন একটা ড্রেনেজ পাম্পের ডেলিভারি কানেকশন হচ্ছে আপনার 3 ইঞ্চি, কিন্তু আপনার যে পাইপটা আপনি আনছেন সেটা হলো 2 ইঞ্চি। এখন এটা জয়েন্ট তো এখানে দেওয়া যাবে না। তখন ওই মাঝখানে আপনি এটা বুশিং বলে বুশটা ইউজ করতে পারেন। এটা একটা মিনিট, আমি একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম।
সরি, এরপরে আসেন হচ্ছে ফর চেঞ্জিং ডিরেকশন অফ পাইপ। ও, যেটা বুশের কথা বলতেছিলাম, 3 ইঞ্চি পাম্পের আপনার হচ্ছে ডেলিভারিটা, আপনার পাইপ হচ্ছে 2 ইঞ্চি, তখন ওই 3 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, এটা বুশ বুশ বলে 3-2, সেই বুশটা আপনি কানেকশন করে পাম্পের গোড়ায় ডেলিভারিতে, আর ওই 2 ইঞ্চি পাইপ আপনি তখন কানেক্ট দিতে পারবেন। এটা বুশের। ফর চেঞ্জিং ডিরেকশন অফ পাইপ রান এলবো অফসেট। অফসেট এলবো তো আমরা জানি 90 ডিগ্রি 45 ডিগ্রি। অফসেটটা কি? অফসেট হচ্ছে একটু অন্য ভিন্ন টাইপের। অফসেটটা আপনার হলো একটু ইয়ে টাইপের হয়, একটা ইউ শেপের হয়। যেমন আমি যদি একটু শেপটা ড্র করে দেখাই, যেমন এখান থেকে পাইপ আসছে, এইভাবে আইসা এভাবে চলে যাচ্ছে, এখানে একটা ফিটিংস আছে, এটাকে বলা হচ্ছে অফসেট। বুঝতে পারছেন? ভাইয়া, হ্যাঁ, বলেন। যে আমরা কখন রিডিউসার ইউজ করব আর কখন বুশিং ইউজ করব? এই যে আপনার অ্যাপ্লিকেশন পারপাস, আপনি কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন। যদি পাইপ জয়েন দেওয়ার জন্য ইউজ করেন, যেমন বুশ হচ্ছে আপনার হলো, দেখেন বুশের হলো বাইরের দিকে মানে মেল থ্রেড, আর উপরে হচ্ছে ফিমেল থ্রেড। আর রিডিউসার দেখেন দুইটাই কিন্তু বাইরে আপনার, মানে দুইটাই আপনার ভিতরে থ্রেড, মানে ফিমেল থ্রেড। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার যদি হচ্ছে যেখানে আপনি বুশটা লাগাবেন ওটা যদি হয় আপনার ফিমেল থ্রেডের, তাহলে আপনার এখানে আপনি তো রিডিউসার লাগাইতে পারবেন না, তখন আপনাকে বুশ লাগাইতে হবে। থ্রেডের ডিফারেন্স হয়, জয়েন্টিং পারপাস। বুঝতে পারছেন? জি জি, ভাইয়া। ওকে, আচ্ছা, তারপরে আসি ফর ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং মানে বিভিন্ন ব্রাঞ্চ বের করার জন্য, তখন সেখানে আমরা টি, এখানে টি অনেকগুলো রিডিউসিং টি থাকে, ইকুয়াল টি থাকে, ওয়াই ব্রাঞ্চ থাকে, ওয়াই টি ইউজ করি আর কি। তখন আমরা ক্রস ইউজ করি, সাইড আউটলেট এলবো এগুলো ইউজ করি আর কি। তারপর ফর শাট অফ অর ক্লোজিং পাইপ, এখানে আমরা প্লাগ ইউজ করি, ক্যাপ ইউজ করি বা প্লাগ ইউজ করি। প্লাগ ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ, আর প্লাগ হচ্ছে আপনার এখানে প্লাগ আছে, এই যে এটা হচ্ছে প্লাগ, এটা প্লাগ, এটা হচ্ছে ক্যাপ। দেখেন দুইটার কিন্তু ভিন্ন, এটা হলো মেল থ্রেড, এটা হচ্ছে ফিমেল থ্রেড। এখন আপনি চিন্তা করেন, আপনি যেই পয়েন্টে এটা লাগাতে যাচ্ছেন সেখানে আপনার ওই থ্রেডটা কি আসলে, যদি পাইপের যদি মেল থ্রেড হয় তাহলে আপনাকে ক্যাপ লাগাইতে হবে। আর যদি এখানে কোনো ফিটিংস এর শেষ মাথায় দিতে যাচ্ছে তখন আপনাকে এই যে প্লাগ প্লাগ লাগাইতে হবে। এটাই ডিফারেন্স। এই যে কাপলিং, এটা হচ্ছে কাপলিং। ওকে, তারপর আসি ড্রেনেজ পাইপ ফিটিংস। এতক্ষণ আমরা ওয়াটার সাপ্লাই নিয়ে কথা বলছি, এখন ড্রেনেজে দেখেন এই যে ওয়াই ক্রস টি, স্টিয়ার ক্রস, 45 ডিগ্রি এলবো, 45 এলবো, এই যে উইথ ডোর। হ্যাঁ, এখানে আপনার ডোর আছে, চেকিং হোল আর কি। তারপর আবার 90 ডিগ্রি এলবো, এটা প্লেন, আর এটা হচ্ছে উইথ ডোর। হ্যাঁ, আর আপনার হচ্ছে এটা সকেট, কাপলিং বলে বা সকেট বলে, সেম জিনিস। সেই আমরা উইথ ডোর, একটা আছে উইথ ডোর, একটা উইথাউট ডোর, এভাবে পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পি ট্রাপ, পি ট্রাপ, এটা স্ট্রাপ, এগুলো আপনার ইকুয়াল ক্লোজ। এখানে এই ফিটিংস গুলো আর কি, এটা কাওয়েল বলে আর কি। এটা হচ্ছে লুসেন্সি ক্যাপ বলছে আর কি, আমরা কাওয়েল বলি। এটা ভেন্টিলেশনের ক্ষেত্রে ইউজ করা হয় একদম রুফে টপে। এইগুলো ফ্লোর ড্রেন, প্লাস্টিক টাইপের। এটা হচ্ছে হ্যান্ড ক্লাম, ওই যে ক্লাম ইউজ করি, ক্লাম গুলো আর কি। আর এটা কিছু কিছু সিআই ফিটিং, মানে কাস্ট আয়রনের কিছু ফিটিংস, এগুলোতে এখন প্রচলন মানে পাওয়া যায় না আসলে। ইউপিভিসি ফিটিং, ইউপিভিসি এই ফিটিং গুলো পাওয়া যায়। তারপর আপনার এই যে এটা হচ্ছে অফসেট, এটা অফসেট। আর আপনার হচ্ছে এইখানে পি ট্রাপ, পি ট্রাপে আপনার যদি আপনি পি ট্রাপ ইউজ করেন, ট্রাপের যে বেন্ডটা হবে সেই বেন্ডে মিনিমাম এখানে 2 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, মানে এখানে ওয়াটার লেভেল থেকে এই পয়েন্টটা পর্যন্ত, মানে এইখান থেকে আপনার ওয়াটার লেভেলটা যেন 2 ইঞ্চি উপরে থাকে, নাহলে কিন্তু ওয়াটারটা ব্লক হবে না, মানে এই মানে একটা সিল তৈরি হবে। মেইন উদ্দেশ্য হচ্ছে একটা 2 ইঞ্চি সিল তৈরি করা। সিল তৈরি হলে তখন এই গন্ধটা পাস হবে না, ওই যেটা পূর্বে বলছিলাম। ওকে, এরপরে আসি অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ এর ভিতরে আপনার মেইন ফ্লো কন্ট্রোল অ্যাক্সেসরিজ, ভেরিয়াস আদার অ্যাক্সেসরিজ আর এস ফলোস। মেইন ফ্লো কন্ট্রোলে ভালভস আছে, কক্স আছে এন্ড ফাসেট আছে। ভালভস হচ্ছে এগুলা বিভিন্ন ধরনের গেট ভালভ, গ্লোব ভালভ, হ্যাঁ, ওয়াই গ্লোব ভালভ, বল ভালভ। এই ভালভ গুলা আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে নিতে হবে, প্রেসার রিডিউসিং ভালভ।
আপনাদের সাইট ভিজিটের যেহেতু একটা প্রোগ্রাম আছে, পরবর্তীতে আপনারা সাইটে আসলে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখা দিতে পারবো, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন গুলো কি কিভাবে কাজ করে সেগুলো আপনারা দেখতে পারবেন। এই বাটারফ্লাই ভালভটা এটা খুবই এখন বর্তমানে চলতেছে, মানে এটাতে স্পেসটা অনেক কম খায়, অনেক স্পেস কম খায়। ওকে, তারপরে আপনার হচ্ছে ফার্স্ট এগুলো আসতেছে, ওয়াটার হ্যামার, অ্যারেস্টর, শাওয়ার হেড এন্ড অ্যাবলিউশন হ্যান্ডসার। ওকে, এরপর আসি ফ্লোট ভালভ। এটা হচ্ছে ফ্লোট ভালভ, এটা আমরা ওয়াটার ট্যাঙ্কে ইউজ করি, বা ফ্লাশ ট্যাঙ্কটা দেখবেন যে টয়লেটের যে ফ্লাশ ট্যাঙ্ক থাকে কমোডের, সেই ঢাকনাটা খুললে আপনি এরকম একটা সিস্টেম দেখবেন যে অটোমেটিক ওয়াটার একটা লেভেলে চলে আসলে ও অটোমেটিক এই ইয়েটা দিয়ে, এই সিটটা দিয়ে ক্লোজ করে দেয়। তখন কি হয়, পানি পড়তেছে, এই ফ্লোট বলটা, এই প্লাস্টিকের একটা বল থাকে, বলটা ভেসে উঠতেছে, ভেসে উঠলে কি হবে, এই লিভারটা গিয়ে, হ্যাঁ, এই ফেলক্রামটা গিয়ে এখানে প্রেস করবে, প্রেস করলে তখন এই সিটটা গিয়ে এখানে ঢুকে যাবে, এখানে বসে যাবে, বসে গেলে ওয়াটারটা ক্লোজ হয়ে যাবে, তখন আর পানি আসবে। এটা অটোমেটিক আপনার কাজ করবে। এটা এখন হচ্ছে কক্স, কক্সের ভিতরে ডিপ কক, অ্যাঙ্গেল কক, স্ট্রেটওয়ে কক, মানে এটাকে স্টপ কক বলি আমরা, ড্রেইন কক আছে, সেন্সর ফাসেট আছে, তো এটা আলাদা জিনিস। এই চারটা ক্যাটাগরি কক আছে। তো এর ককের ভিতরে আরো ডিফারেন্ট বিভিন্ন কক আছে, যেমন আপনার এই যে এটাকে আমরা বলি সিঙ্গেল হ্যান্ডেল মিক্সার, এগুলাকে আমরা ফাসেট বলি। হ্যাঁ, ফাসেট সিস্টেম, যেমন ধরেন এই যে ডাবল হ্যান্ডেল মিক্সার, পিলার ফাসেট, এটা হচ্ছে পিলার ফাসেট, সেলফ ক্লোজিং ফাসেট, সেলফ ক্লোজিং, এটা ভালভ সিস্টেম আর কি। এখানে আমি একটা একটা প্রেস করবেন, প্রেস করলে ওয়াটারটা পড়বে, আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে। আবার যখন আবার ক্লোজ হয়ে যাবে, আবার প্রেস করবেন, ওয়াটার আসতে থাকবে, ও আস্তে আস্তে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে এই সেন্সর সিস্টেম যেগুলো, এটা এখানে দেওয়া হয় না, যে হ্যান্ড সেন্সরে, যেটা মানে হাতের স্পর্শে চালু হয়ে যায়, ওটার সামনে হাত নিয়ে গেলে দেখবেন চালু হয়, আবার হাত সরাই দিলে ও ক্লোজ হয়ে যায়, সেন্সর সিস্টেম। এরকম অনেকগুলো ফাসেট এখানে আছে। তো সবচেয়ে বেশি যেটা আমরা ইম্পর্টেন্ট দিব সেটা হচ্ছে চুজ ওয়াটার সেভিং ফাসেট। যেই ফাসেটটা আপনার ওয়াটার সেভ করবে, আপনি সেই টাইপের ফাসেট গুলা চুজ করবেন আর কি। আচ্ছা, এবার আসি প্লাম্বিং অ্যাপারেন্টেন্সেস। এখানে আপনার ওয়াটার মিটারের মধ্যে ডিক্স মিটার, টারবাইন মিটার, কম্পাউন্ড মিটার। এখানে আপনার ডিক্স মিটার, এটা হচ্ছে ডিক্স মিটার, এটা হলো ডিক্স মিটার, এটা হলো ওয়াটার মিটার ডিক্স টাইপ। ডিক্স টাইপ কি হয়, এখানে দেখবেন এই যে একটা ডিক্স আছে ভিতরে, তো পানি যখন ফ্লো করলে হয় কি, এটা ঘুরতে থাকে, ডিস্কটা ঘুরতে থাকে, তো যত ঘুরে ওই ইউনিট পার ইউনিট আপনার হচ্ছে ইউনিট উঠতে থাকে আর কি। এটা তারপরে হচ্ছে ওয়াসার লোকজন এসে পার ইউনিট হিসেবে এটা। আর একটা হচ্ছে ফ্লো মিটার, এটা ভেলোসিটি দেখার জন্য, ওয়াটার ভেলোসিটি কত এখানে সেটা দেখার জন্য ফ্লো মিটারটা ইউজ করা হয়। প্রেসার গেজ হচ্ছে আপনার প্রেসার দেখার জন্য, যে ওইখানে ওই লাইনটাতে আমার কত প্রেসার এখন আছে সেটা চেক করার জন্য। তারপরে বাকি যা আছে আপনার এগুলো আপনার একটু দেখে নিয়ে, ওয়াটার ট্যাঙ্ক, ফেরোসিমেন্ট ট্যাঙ্ক, এটা খুবই কার্যকরী ট্যাঙ্ক, পানিটা খুবই ঠান্ডা থাকে। এই ফেরোসিমেন্টটা আগে প্রচলিত ছিল, এখন কিন্তু সেটা প্রচলন খুবই চলে গেছে বলা যায়। তারপর জিআই ট্যাঙ্ক আছে, এটা ইন্ডাস্ট্রি গুলোতে ইউজ করা হয়, মানে কেমিক্যালের ক্ষেত্রে। তারপরে স্টিল ট্যাঙ্ক, তারপরে প্লাস্টিক। আমরা তো বর্তমানে হচ্ছে রেসিডেন্সিয়াল গুলোতে ম্যাক্সিমামই আমরা প্লাস্টিক ট্যাঙ্ক ইউজ করি। তারপরে আরসিসি ট্যাঙ্ক আছে, আর মেশনারি ট্যাঙ্ক আছে। আরসিসি ট্যাঙ্কও আমরা ইউজ করি, মেশনারি ট্যাঙ্ক ইউজ করি। ওকে, তারপরে হচ্ছে আমাদের আহ, আপনাদের যে টোটাল কোর্সটা আমরা যে তৈরি করছি সেই রেফারেন্স বইগুলো হচ্ছে বিএনবিসি ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোড, তারপর হচ্ছে ইউনিফর্ম প্লাম্বিং কোড, প্লাস আমাদের সৈয়দ আজিজুল হক স্যারের একটা বই নতুন যে বের হয়েছে সেটাও রেফার করছি। এছাড়া আরো অনেক আপনার ইন্টারনেটের অনেক তথ্য আমরা এখানে নিয়ে আসছি। এরপরে কিছু বই আছে বিদেশি লেখকের, অনেক বিদেশি লেখকের বই থেকেও আমরা অনেক কিছু কালেক্ট করছি, করে আপনাদের এই কোর্সটা আর কি সাজানো হয়েছে। তো আজকের কোর্স হচ্ছে এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে, তাহলে আপনারা করতে পারেন। ভাইয়া
একটা কোয়েশ্চেন ছিল একটু যে আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে তো পিভিসি বা ইউপিভিসি দুই রকমেরই ব্যবহার করি। সিপিভিসি তো ব্যবহার করা যায়, সেটা হচ্ছে যদি কারো কষ্টের ক্ষেত্রে একটু ইয়ে থাকে, রিল্যাক্সেশন থাকে। তো